আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থী যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু লিখে জানাবেন। আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। দেন আমরা বাকি কনভারসেশন শুরু করব। অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে নমস্কার দিয়েছেন, নমস্কার। লিখেছেন, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন লিখে জানাতে পারেন। আমরা দেখতে পাচ্ছি উজ্জ্বল যুক্ত হচ্ছেন আমাদের সাথে। তিনি গাইবান্ধা থেকে যুক্ত হয়েছেন। আয়েশা যুক্ত হয়েছেন। রাজীব যুক্ত হয়েছেন সাভার থেকে, রীতা যুক্ত হয়েছেন আমাদের সাথে যশোর থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন বাপ্পি গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছেন তপন। আসসালামু আলাইকুম একই সবাইকে সাথে যুক্ত হয়েছেন তানজিলা আক্তার, যুক্ত হয়েছেন ঈশান রয়, আমাদের সাথে যুক্ত হয়েছেন জাহিদুল ইসলাম, যুক্ত হয়েছেন মামুনুর রশিদ। একসাথে আমাদের সাথে আছেন ইভান, তিনি দোহার থেকে আছেন। আমাদের সাথে আছেন নূর নবী, তিনি ঢাকা থেকে যুক্ত হয়েছেন। সাদিকুল ইসলাম যুক্ত আছেন আমাদের সাথে। অনেকদিন পর আমাকে দেখলাম আপনাকে দেখলাম। আচ্ছা যাই হোক, অনেকদিন পরেও আপনাদের সাথে যুক্ত হয়ে ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন আয়েশা, তিনি ঢাকা থেকে যুক্ত রয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন দৃষ্টি, তিনি জামালপুর থেকে যুক্ত হয়েছেন। এছাড়াও এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন, লিখে জানাতে পারেন আপনি আমাদের সাথে কোথা থেকে যুক্ত হয়েছেন। প্রিয় শিক্ষার্থী, শুরুতে একটা কনফার্মেশন নিতে চাই যে আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে অল ক্লিয়ার লিখে একটু কনফার্ম করবেন যে সব ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করব। আজকের ক্লাসটি খুবই বেসিক ক্লাস। আজকের ক্লাসটি তাদের জন্য যারা নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা প্রাইমারির জন্য প্রিপারেশন নিতে চান। সো সো যারা যুক্ত হয়েছেন প্রিয় শিক্ষার্থী, একদম বেসিক থেকে, বেসিকের কাকে বলে একদম রুট লেভেল থেকে আজকে কয়েকটা টপিক নিয়ে কথাবার্তা বলবো। যারা ব্যাংকের ওজির প্রিপারেশন নিচ্ছেন বা অফিসার ক্যাশের প্রিপারেশন নিচ্ছেন, সামনে পরীক্ষার ডেট দিয়েছে, তারা কিন্তু বিকাল ৩টায় যুক্ত হতে পারেন আমাদের সাথে। বিকজ বিকাল ৩টায় আমরা একটা সাজেশন ক্লাস নিব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা দেখতে পাচ্ছি রংতুলি যুক্ত হয়েছেন আমাদের সাথে, তিনি মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো তার মধ্যে অনেকগুলো টপিকই থাকবে। দাদা এখানে নোটটা ওকে, ওকে। সো আজকে যে টপিকগুলো নিয়ে কথা বলবো তার মধ্যে অনেকগুলো ছোট, ছোট টপিক থাকবে যেগুলো দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব যে দেখেন, আপনারা যারা নিবন্ধনের প্রিপারেশন নিচ্ছেন, নিবন্ধনের প্রিপারেশন নেওয়া খুব বেশি কঠিন না। এটা চাকরি পাওয়া সবথেকে সহজ এবং এই চাকরিটা খুব সম্মানজনক একটা চাকরি। হাই স্কুলের চাকরি খুবই সম্মানের এবং এর সাথে কলেজের চাকরিটা তো আরও বেশি সম্মানের। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কিছু বেসিক যারা ইংরেজিকে ভয় পান তাদের জন্য মূলত এই ক্লাসটি। সো আমরা প্রথমেই যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভার্ব। ভার্বের কিছু ছোট ছোট বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। ভার্বকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি। ভার্বকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি একটু প্রথাগত নিয়মের বাইরে যেয়ে আপনাকে শেখানোর, যেন আপনি খুব সহজে বিষয়গুলোকে ধরতে পারেন। আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীর লিখেছিলেন সব ঠিক আছে, মামুনুর রশিদ লিখেছিলেন সব ঠিক আছে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। একই সাথে জয়ন্ত রয় লিখেছেন, স্যার আপনার ক্লাসগুলো অসাধারণ, ধন্যবাদ জানাচ্ছি। লিখেছেন ওজি ব্যাংকের জন্য কিছু পরামর্শ চাই। বিকাল ৩টায় ওজি ব্যাংকের জন্য পরামর্শ ক্লাসই হবে, সাজেশন ক্লাসই হবে। সেখানে আমরা বিগত বছরের কিছু প্রশ্ন সলভের মাধ্যমে জানার চেষ্টা করব যে কী কী টপিক থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে, তার আলোকে কী কী প্রশ্ন বা কোন কোন টপিকগুলোকে গুরুত্ব দিয়ে আপনারা পড়ে যাবেন, সেটা নিয়ে কথা হচ্ছে বিকাল ৩টায়। এখন আমরা কথা বলছি আমাদের প্রিয় শিক্ষার্থী যারা প্রিপারেশন নিচ্ছেন নিবন্ধনের জন্য, তাদের জন্য কথা বলছি প্রিয় শিক্ষার্থী। সো একদমই আর কথা বাড়াচ্ছি না, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম শুরুতে। দেখেন, আমি এত টপিক রেখে ভার্ব নিয়েই কেন কথা বলছি, কারণ সব কিছু ডিপেন্ড করে একটা সেন্টেন্সের উপর, আর সেন্টেন্সটা ডিপেন্ড করে ভার্বের উপর। প্রিয় শিক্ষার্থী, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। মানে ইংরেজি গ্রামারে যা যা আছে সব কিছু নির্ভর করে কার উপর? সেন্টেন্সের উপর। আবার সেন্টেন্সটা নির্ভর করে কার উপর? ভার্বের উপর। এবং ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হয় না। ভার্ব ছাড়া ব্যতিক্রম দুই একটা থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেন্টেন্সের মূল ভিত্তিটাই হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া কোনোভাবেই সুন্দর সুচারু সেন্টেন্স গঠন করা সম্ভব না, মনের আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে প্রকাশ করা সম্ভব না। যাই হোক, আবারও বলছি, পুরো বাংলাদেশে গ্রামাটিক্যাল বা পুরো পৃথিবীতে যত গ্রামাটিক্যাল রুলস রয়েছে সব কিছু ডিপেন্ডস অন সেন্টেন্স। সেন্টেন্সের উপর ভিত্তি করে সেন্টেন্সকে সুন্দরভাবে বলা, সেন্টেন্সকে সুন্দরভাবে লেখার জন্য তৈরি হয়েছে, কিন্তু এই সেন্টেন্সই আবার নির্ভর করছে ভার্বের উপর। সো এই জন্য আমরা ভার্বটাকে যদি গুরুত্ব দিয়ে শিখি, গ্রামারের অনেক কিছু আমরা খুব সহজে বুঝতে পারবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী যারা দেখছেন এই মুহূর্তে একটু খেয়াল করবেন, ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, এটা নিয়ে
আমরা বিভিন্ন বইয়ে লেখা দেখি, অসাধারণ অসাধারণ লেখা দেখি, সেখানে থাকে এরকম যে ভার্বগুলো নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। কিন্তু এভাবে শিখতে গেলে আমরা খুব সহজে ভার্বকে আইডেন্টিফাই করতে পারি না বিধায় আমরা সেন্টেন্স মেকিংয়েও ভুল করি এবং অন্য অন্য গ্রামারগুলোতেও ভুল করি। সো আমি একটা সুন্দর টেকনিক আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে ছোটবেলা থেকে আমরা ভার্ব পড়ছি, ভার্ব 1 পড়ছি, ভার্ব 2 পড়ছি, ভার্ব 3। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী আপনারা এটিকে বলে থাকেন প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম। আপনারা যদি আমাদের সাথে যুক্ত থাকেন নিবন্ধন ব্যাচে, তবে আমি আপনাকে এতটুকু এশিওর করতে পারি যে আপনি কখনোই কোনোভাবেই ইংরেজিতে খারাপ করবেন না। আর আমি যদি এটা কথা বলতে পারি তাহলে আমাদের বাকি শিক্ষকগুলো যে আরও অসাধারণ করবেন এটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা দেখতে পাচ্ছি লাভলি আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি নমস্কার দিয়েছেন। নমস্কার স্যার। তিনি লিখেছেন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন চাইলে লিখে জানাতে পারেন। ওকে ওকে, প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবেন, আমরা তাহলে ভার্ব 1 কে বলছি প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 কে বলছি পাস্ট ফর্ম, ভার্ব 3 কেও যেটা বলি সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা মনে হয় আমরা জানি না, এমন কেউ মনে হয় আমাদের সাথে যুক্ত হননি যে এইগুলো আমি স্যার জানি না। এর সাথেও ভার্বের আরও দুটি ফর্ম রয়েছে যেটাকে আমরা বলি ভার্ব 4 এবং আমরা বলে থাকি ভার্ব 5। প্রিয় শিক্ষার্থী আমি আবারও বলছি, যারা অ্যাডভান্স লেভেলে শিখতে চান দিস ক্লাস ইজ নট ফর ইউ। যারা বেসিক শিখতে চান, বিশেষ করে যারা নিবন্ধনের প্রিপারেশন নিচ্ছেন, এই ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য। যারা একজন কলেজের শিক্ষক হতে চান, একজন হাই স্কুলের শিক্ষক হতে চান, এই ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবেন, সো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই পাশে যেটা ভার্ব 4 আছে সেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর এই যে 5 নম্বর যেটা আছে এটাকে আমরা বলে থাকি ইনফিনিটিভ। এটাকে আমরা বলে থাকি ইনফিনিটিভ। প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই খেয়াল করছেন যে ভার্ব 1, ভার্ব 2, 3, 4, 5, 6 নেই, 5 পর্যন্ত আছে। সো এই যে আমরা এখন ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বকে আইডেন্টিফাই করা শিখবো। আমরা যদি দেখি এখানে যে ভার্ব 1 আছে এবং ভার্ব 2 আছে, এই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর এখানে যে ভার্ব 3, 4 and 5 আছে সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা একটা টেকনিক যেটা আমি নিজে আপনাদের জন্য মানে আপনাদের জন্য উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, তাহলে কি পৃথিবীর যত ভার্ব 1, যত ভার্ব 2 আছে তা সব ফাইনাইট ভার্ব। পৃথিবীতে যত ভার্ব 3, যত ভার্ব 4, যত ভার্ব 5 আছে সব নন ফাইনাইট ভার্ব। আপনি যদি এই ভার্বের ফাইনাইট নন ফাইনাইট ভার্বটা ক্লিয়ার হয়ে যান, অনেক গ্রামার আপনার জন্য খুব ইজিভাবে বুঝতে মানে সহজ হয়ে যাবে আর কি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, আরেকবার বলতে চাই যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কি, যে ভার্ব 1 এবং ভার্ব 2টা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং 3, 4 and 5টা পড়বে নন ফাইনাইট ভার্ব। আমি এতটুকু বোঝানোর চেষ্টা করেছি, আপনারা বুঝেছেন কিনা যে স্যার 1 নাম্বার আর 2 নাম্বার ভার্বটা আমরা যে ভার্বই বলি না, আমরা যদি বলি কাম, কেম, কাম, কামিং, টু কাম, তাহলে কাম আর কেমটা হবে ফাইনাইট ভার্ব, বাকি সবগুলো স্যার নন ফাইনাইট ভার্ব। এই ব্যাপারটা ধরতে পেরেছেন কিনা একটু লিখে জানাবেন। আমরা ফাইনাইট নন ফাইনাইটটাকে শুধুমাত্র আলাদা করতে পারলে ইংরেজি অনেক গ্রামার আমাদের জন্য সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী উজ্জ্বল লিখছেন জি স্যার, রীতা লিখছেন জি, দীপঙ্কর তিনিও জি স্যার লিখেছেন আয়েশা জি স্যার, নাইম লিখেছেন ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তাহলে আমরা এখন থেকে আর এইভাবে পড়ার কোনো প্রয়োজন নেই যে ভার্বগুলো নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, কারণ এটা করতে গেলে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি না, কারণ আমরা এমনিতেই ইংরেজিতে দুর্বল, আবার যদি একটু কঠিন হয়ে যায় তখন আমাদের জন্য আরও কঠিন হয়ে যায়। হ্যাঁ, সো প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, তাহলে এই যে ভার্ব 1 এবং ভার্ব 2 এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে স্যার একটা সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব থাকবে? আমার প্রিয় শিক্ষার্থী আপনারা যারা জানেন তারা একটু রেসপন্স করবেন যে স্যার একটা সেন্টেন্সে 1টা, 2টা বা 3টা বা 4টা ফাইনাইট ভার্ব থাকবে, একটু যদি লিখে জানাতেন। রীতা সঠিক উত্তর দিয়েছেন। বাকি যারা যুক্ত রয়েছেন হাবিব রয়েছেন, আয়েশা, মীর, নূর নবী, জাকিয়া সুলতানা, ধন্যবাদ জানাচ্ছি। মনে রাখবেন একটা রেস্ট্রিকশন একটা ব্যাপার আছে না, ওকে ওকে, সো একটা একটা করে লিখেছেন, ঠিক আছে। মামুনুর রশিদ হয়তো একটু কথা শুনতে অসুবিধা হচ্ছে, আমার মনে হয় আপনার নেটওয়ার্ক কানেকশনটা যদি আপনি আরেকবার একটু চেক করেন, বা যদি ওয়াইফাই ইউজ করেন ওয়াইফাইয়ের কাছাকাছি যান, বা যদি সেলুলার ডাটা ইউজ করেন সেক্ষেত্রে একটু ফাঁকা জায়গায় যেখানে ভালো নেটওয়ার্ক পায় সেখানে যান, তাহলে হয়তো ভালো শুনতে পারবেন। আমার মনে হয় আমি এই যে পরামর্শটা দিলাম এটাও হয়তো আপনি ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। প্রিয় শিক্ষার্থী তাহলে যেটা বলছিলাম যে ভার্ব 1 এবং ভার্ব 2টা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা সেন্টেন্সে একটাই ফাইনাইট
ভার্ব থাকতে হবে। এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং খুব ভালোভাবে মনে রাখবেন যে একটা সেন্টেন্সে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। প্রিয় শিক্ষার্থী, একটা সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকবে। আমি একটু সংক্ষেপে লিখলাম, একটা সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকবে। প্রিয় শিক্ষার্থী, এই ব্যাপারটা আপনি কনফার্ম করেন যে আপনি ফাইনাইট ভার্ব শিখতে পারছেন। আপনি মনে রাখেন যে একটা সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, দেখবেন আপনার ইংরেজি ব্যাপারগুলো কত সহজে বুঝতে সুবিধা হচ্ছে। আপনার টেন্স, আপনার ভয়েস চেঞ্জ, আপনার ন্যারেশন, আপনার যা কিছু আছে সব কিছু বুঝতে আপনার খুব সুবিধা হবে। স্যার ভার্ব থেকে কি শুরু করেছেন? না, আজকে আমরা কিছু ছোট ছোট টপিক নিয়ে কথা বলছি আবু সালে। আজকে আমরা ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলছি যেগুলো জানা খুবই জরুরি। হ্যাঁ, আজকে আমরা রেগুলার কোনো লেকচার করছি না। মনে রাখতে পারেন, ভাবতে পারেন যে এটা আপনাদের জন্য একটা এক্সট্রা ক্লাস বা একটা ফাউন্ডেশন ক্লাস বা একটা বেসিক ক্লাস, একটা ফ্রি ক্লাস, যেভাবে যে মনে মনে করেন। স্যার আপনাদের রেকর্ডিং ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখা যায়? না না না, রেকর্ডিং ভিডিও যদি আপনি ডাউনলোড করতে পারেন তাহলে তো হলো না স্যার, রেকর্ডিং ভিডিওটা ডাউনলোড করা যায় না। হ্যাঁ, আপনি যদি ভর্তি হন, আপনার যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি সব সময় এই ভিডিওগুলো দেখতে পারবেন, আজীবন দেখতে পারবেন, যদি ফেসবুক ওইগুলো ডিলিট করে না দেয়। ঠিক আছে, আবু সালে লিখেছেন। ওকে ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে যেটাকে বলছিলাম, আমরা ভার্বকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্ব অন এবং ভার্ব টু, ঠিক আছে? এবং একটা সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, এর কমও থাকতে পারবে না, এর বেশিও থাকতে পারবে না। ঠিক আছে, ওই অনেকটা বিয়ে শাদীর মতো, আপনি একটা বিয়ে করলে মোটামুটি শান্তিতে থাকবেন, দুই তিনটা করলে তখন সংসারে অশান্তি শুরু হয়ে যাবে। ঠিক সেরকম একটা সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব রাখতে হবে, বেশি আনলে সেন্টেন্স হবে না, কম আনলেও সেন্টেন্স হবে না, কম আনলেও সেন্টেন্স হবে না, বেশি আনলেও সেন্টেন্স হবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা ভার্ব 3, 4 and 5 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন যদি প্রশ্ন করেন স্যার আপনি তো লিমিটেড করে দিয়েছেন যে একটা সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে নন ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? নন ফাইনাইট ভার্ব প্রয়োজন অনুযায়ী অনেকগুলো থাকতে পারে, আবার প্রয়োজন না হলে থাকবে না, এটা আপনার ইচ্ছা মতো থাকবে। ঠিক আছে, সো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু যদি দেখি, আমরা এখানে যদি লিখি গো, এই গো এর ভার্ব টুটা হচ্ছে ওয়েন্ট, এইটার ভার্ব থ্রিটা হচ্ছে গন, এইটার ভার্ব ফাইভটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে ভার্ব ফোর মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর ভার্ব ফাইভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে এইটার সাথে যদি আইএনজি যোগ করি তাহলে কি হলো? গোয়িং, আর এটা হলো টু গো। প্রিয় শিক্ষার্থী, একটু আপনারা লিখে জানান তো, এই যে পাঁচটা ভার্ব লিখেছি এর মধ্যে ফাইনাইট ভার্ব কোনটা কোনটা? প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই আপনারা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই যে ভার্বগুলো আমি এখানে লিখেছি এর মধ্যে ফাইনাইট ভার্ব কোনটা কোনটা আপনার মনে হচ্ছে? এই শব্দগুলোর মধ্যে এখানে আমি পাঁচটা ভার্ব লিখেছি, পাঁচটা ভার্ব তানজিলা লিখেছেন, সেজান লিখেছেন, লিখেছেন আব্দুর রহমান, লিখেছেন শামিমা। একদম বেসিক থেকে ডেভেলপ করার চেষ্টা করছি, কারণ আমি জানি আমার নিবন্ধন প্রিয় শিক্ষার্থীরা অনেকেই ইংরেজিতে খুবই দুর্বল। সো আমি চিন্তা করছি এখন থেকে এমনভাবে এমন এমন টপিকগুলো আগে পড়িয়ে নিব যেন তাদের বেসিকটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়। এরপরে মানে বেসমেন্টটা যদি ঠিক হয় তাহলে ওর পরে আরও অনেক বড় বিল্ডিং তুললে কোনো সমস্যা হয় না, কিন্তু বেসমেন্টটা যদি ঠিক না থাকে তাহলে একটু সমস্যা হয়। ওকে, গো আর ওয়েন্ট লিখেছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা, আমরা আরও কিছু ভার্ব একটু লিখি, যেমন অ্যাম ইজ, এর মধ্যে অ্যাম, ইজ, আর এটা প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার এটা পাস্ট ফর্ম, তারপরে হচ্ছে এখানে হচ্ছে বিন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এরপরে হচ্ছে বিং, এরপরে হচ্ছে টু বি। অনেকে হয়তো বোঝেন না যে স্যার এখানে বিং কেন হইলো, অ্যামিং, ইজিং, আরিং কেন হইলো না স্যার? কারণ এগুলোকে বলা হয় বি ভার্ব, কারণ এগুলোকে বলা হয় বি ভার্ব। যেহেতু এগুলোকে বি ভার্ব বলা হয় তাই বি এর সাথে আইএনজি, বিং, বি এর আগে টু, তাই টু বি। স্যার পেইড ব্যাচের ক্লাস কি শুরু হয়েছে? এটাই পেইড ব্যাচের ক্লাস, এটাই আনপেইড ব্যাচের ক্লাস। ঠিক আছে, এই ধরনের কিছু বেসিক ক্লাস হয় যেগুলো আপনাদের ফাউন্ডেশন ক্লাস বলে, যেগুলোতে আপনাদের পরবর্তী ক্লাসগুলো বুঝতে খুব সহায়তা করবে। মিলি, আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি আপনাকে। সো আমরা একটু যদি খেয়াল করি পরবর্তী ভার্বগুলো যদি লিখি, এখানে যদি আমরা লিখি হ্যাভ, হ্যাজ, এটার ভার্ব টুটা হবে হচ্ছে হ্যাড, এটার ভার্ব থ্রিটাও হবে হ্যাড, এটার ভার্ব ফোরটা হবে হচ্ছে হ্যাভিং, অ্যান্ড ভার্ব ফাইভটা হবে টু হ্যাভ, ভার্ব ফাইভটা হবে টু হ্যাভ। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে হলো, কারণ এগুলোকে আমরা বলি হ্যাভ ভার্ব। কিভাবে বলি? হ্যাভ ভার্ব বলি। এরপরে আমরা যদি দেখি ডু অথবা ডাজ, এটার ভার্ব টুটা হচ্ছে আমরা বলতে পারি ডিড, এটার ভার্ব থ্রিটাকে আমরা বলতে পারি ডান, দেন এটাকে আমরা বলতে পারি ডুইং, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ক্যান বি
টু ডু। প্রিয় শিক্ষার্থী, এই যে ভার্বগুলো লিখলাম, এরকম পৃথিবীর যত ভার্ব আছে তার ১ নাম্বার এবং ২ নাম্বার ভার্বটা সবসময় ফাইনাইট ভার্ব হবে। এবং একটা স্যার ভর্তি কোথায় থেকে, স্যার ভর্তি কবে থেকে? ভর্তি তো আপনি যখন হতে চাবেন তখন থেকেই ভর্তি হতে পারবেন, হ্যাঁ? আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনি মেসেজ দিবেন, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কল করবেন, হ্যাঁ? তাহলে নিশ্চয়ই আপনি ভর্তি হতে পারবেন, বা কবে থেকে শুরু হচ্ছে সেসব বিষয়ে জানতে পারবেন, হ্যাঁ? সো যেটা নিয়ে কথা বলছিলাম যে ভার্ব 1 এবং ভার্ব 2 টা হচ্ছে ফাইনাইট ভার্ব, 3, 4 অ্যান্ড 5 এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো আমরা একটা সেন্টেন্সের মধ্য দিয়ে একটু যাওয়ার চেষ্টা করব যে আমরা কতটুকু চিনলাম, যে আমরা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব কতটুকু চিনতে পারলাম। সো আমরা একটা সেন্টেন্স লিখব। প্রথমে আপনাদের কাজ যেটা হবে, আমাকে বলবেন যে এই সেন্টেন্সে ভার্ব আছে কয়টা। হ্যাভিং ডান দ্য টাস্ক, হি কেম টু হেল্প মি ফর কমপ্লিটিং ইট। প্রিয় শিক্ষার্থী, আপনাদের কাজ হবে প্রথমে এটা আইডেন্টিফাই করা যে এই সেন্টেন্সটিতে ভার্ব আছে কতগুলো। আমি একটু দেখতে চাই, আপনারা একটু গুনে গুনে বলবেন। আব্দুর রহমান লিখেছেন 6টা, রিতা লিখেছেন 5টা, নাইম লিখেছেন 6টা, আরও যারা যারা যুক্ত রয়েছেন একটু দেখতে চাই আপনাদেরকে যে আপনার কাছে কয়টি ভার্ব আছে বলে আপনি মনে করছেন যে এই একটা সেন্টেন্স দিয়েছেন স্যার, এই সেন্টেন্সে এই ধরনের বেসিক ক্লজগুলো খুব মনোযোগ দিয়ে করবেন। তাহলে আমরা যখন আপার ক্লাসগুলো নেই বা মূল টপিকগুলো পড়াই তখন কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে প্রিয় শিক্ষার্থী। অনেকেই 5টা 6টা লিখছেন, কেউ 2টা লিখছেন, ঠিক আছে। সো আমরা একটু দেখি এখানে কয়টা ভার্ব আছে। এই যে ভার্বের সাথে আইএনজি আছে এটাকে তো আমরা ভার্ব 4 বলি। এখানে ভার্ব 3 আছে। এরপরে আমরা যদি দেখি এইখানে ভার্ব 2 আছে, এইখানে ভার্ব 5 আছে, এইখানে ভার্ব 4 আছে। তাহলে 1, 2, 3, 4, 5টা। তাহলে এখানে ভার্ব আছে 5টা। সো যারা যারা 5টা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা যারা ভুল করেছেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি চেষ্টা করছেন। চেষ্টা করলেই আস্তে আস্তে শিখতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, এখন আপনাদের কাছে প্রশ্নটি হচ্ছে, এই যে বড় একটা সেন্টেন্স লিখেছি, দিস ইজ আ সিম্পল সেন্টেন্স, এই সেন্টেন্সটিতে ফাইনাইট ভার্ব কোনটি? একটু দ্রুত লিখে ফেলবেন। এই সেন্টেন্সটিতে ফাইনাইট ভার্ব কোনটি? ওকে, যারা আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছেন, যে এই মানুষটার কথা আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো, ইনি ইংরেজিতে আমাকে নিশ্চয়ই ডেভেলপ করতে পারবেন, আমাকে ইংরেজিতে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন, তারা নিশ্চিতভাবে খারাপ করা সম্ভব নয়। সো যারা প্রথম থেকে আমার কথা শুনছেন তাদেরকে একটু বলতে চাই, আমি আপনাদেরকে বলেছি এই যে ভার্ব অন, এই যে ভার্ব টু আমি লিখেও দিয়েছি, এরাই শুধুমাত্র ফাইনাইট ভার্ব। এরপরেও অনেকেই হেল্পকে ফাইনাইট ভার্ব লিখতেছে। এটা কখন লেখা সম্ভব? যখন আপনার বাড়ি হবে কুষ্টিয়ার আশেপাশে, বা লালন শাহর যে মাজার আছে তার আশেপাশে আপনার বাসা, বা ওইখানে আপনি যদি একটু বেশি ঘোরাঘুরি করেন তাহলে এটা লেখা সম্ভব, হ্যাঁ? সো যেটা বলছিলাম ফাইনাইট ভার্ব। এবং শোনেন, ক্লাসে কিন্তু একটু মজা থাকবে, আপনারা কিন্তু মজাকে মজা হিসেবে নিতে হবে। স্যার কি বলেন? আচ্ছা, সো যেটা নিয়ে কথা বলছিলাম যে ভার্ব 1 এবং ভার্ব 2, দিস উইল বি ফাইনাইট ভার্ব। তো আমি তো এখানে লিখেই দিয়েছি দিস ইজ ভার্ব 5, 2 প্লাস ভার্ব 1 ইনফিনিটিভ, এটা ভার্ব 5। এটাকে কিভাবে আপনারা ফাইনাইট ভার্ব বলছেন? সো প্রিয় শিক্ষার্থী, যারা ভুল দিয়েছেন নিশ্চয়ই আবার সঠিক উত্তর দিবেন, কিন্তু সবাই যে সঠিক উত্তর দিয়েছেন 2-1 জন বাদে, এটা খুবই অসাধারণ ব্যাপার। যে 2-1 জন একটু কম বুঝছেন নিশ্চয়ই এটা কোনো ব্যাপার না। টু হেল্প, খেয়াল করি নাই স্যার। ওকে স্যার, খেয়াল করতে হবে, হ্যাঁ? কারণ হচ্ছে যারা খেয়াল করবে তারাই চাকরিটা পাবেন, যারা খেয়াল করবে তারাই বিষয়টি রিয়েলাইজ করতে পারবেন, যারা খেয়াল করবেন না তারাই তো চাকরি পাবেন না স্যার, হ্যাঁ? সো আব্দুর রহমান, আমি আশা করছি নেক্সট টাইমে আপনি খুবই খেয়াল করে করে উত্তর দিবেন। সো যেটা নিয়ে কথা বলছিলাম, তাহলে এই সেন্টেন্সটিতে ফাইনাইট ভার্ব হচ্ছে কে। সো প্রথম চেষ্টাতেই যে সবাই সফল হবেন এমন নয়, আস্তে আস্তে শিখবেন, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? সো আমরা আরেকটা সেন্টেন্সে চলে যাই। আমরা যদি লিখি হি ইজ প্লেয়িং, হি ইজ প্লেয়িং ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল টু increase his stamina. ওকে, তো শিক্ষার্থী, শুরুতে আপনাদেরকে লিখতে হবে এই সেন্টেন্সটিতে ভার্ব আছে কয়টা।
শুরুতেই লিখতে হবে আমার প্রিয় শিক্ষার্থী, স্যার ক্লাস কি সকালে হবে প্রতিদিন? না রে ভাই, ক্লাস আমাদের রাতে হয়। আমরা ফ্রি ক্লাসগুলো একটু দিনের বেলা দেওয়ার চেষ্টা করি, শুক্র শনি ছুটির দিনে এগুলোতে আমরা একটু শুরুর দিকে দেওয়ার চেষ্টা করি ফ্রি ক্লাসগুলো, ফাউন্ডেশন বেসিক ক্লাসগুলো। হ্যাঁ, আপনারা চাইলে যে ক্লাস যখনই হোক না কেন এটা নিয়ে টেনশন করার কিছু নাই, কারণ ক্লাসগুলো তো থাকবে, রেকর্ডেড থাকবে, তাই না? আপনি চাইলে যে কোনো সময় দেখে নিতে পারবেন। সো এগুলো টেনশনের বিষয় না। এখন আমরা যেটা শিখছি আবু সালে সেটাতে গুরুত্ব দেন, ঠিক আছে? আমরা এখন তো একটা টপিক পড়ছি, সেটাতে সবাই গুরুত্ব দিই, সেই বিষয় নিয়ে প্রশ্ন করি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। অনেকেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। সো আমরা একটু দেখি কয়টা ভার্ব আছে। 1 এটা ভার্ব 1, 2 এটা ভার্ব 4, এরপরে 2 ইনক্রিজ এটা ভার্ব 5। সো প্রিয় শিক্ষার্থী, টেল মি দ্যাট যে হুইচ ওয়ান ইজ দ্য ফাইনাইট ভার্ব ইন দিস সেন্টেন্স। এই সেন্টেন্সটিতে ফাইনাইট ভার্ব কে? এবার আর ভুল করার কোনো সুযোগ নেই, এবার আর ভুল করার কোনো সুযোগই আপনাকে দেওয়া হয়নি বা কোনো সুযোগও নেই। এরপরেও যদি আপনি ভুল করেন তাহলে বুঝতে হবে আপনার পক্ষে ইংরেজি শেখা একটু দুরূহ ব্যাপার হবে বা একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে। হ্যাঁ, আচ্ছা, প্রিয় শিক্ষার্থী অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, খুবই ভালো লাগছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সবাই সঠিক উত্তর দিয়েছেন, একজন ভুল দিয়েছেন, সমস্যা নেই, উনি ভুল দিতে থাকুক, ভুল দিতে দিতে আস্তে আস্তে উনি সঠিকটা শিখবে ইনশাল্লাহ। সো প্রিয় শিক্ষার্থী, আমরা আরও একবার আমি আপনাদেরকে মনে করে দিতে চাই যে ভার্ব অন এবং ভার্ব টু, ভাই আমি বলছি 1 নাম্বার এবং 2 নাম্বার ভার্বই শুধুমাত্র ফাইনাইট ভার্ব, আর কোনোটাই ফাইনাইট ভার্ব নয়, আর সবগুলো নন ফাইনাইট ভার্ব। এই সামান্য কথা মনে রাখার চেষ্টা করেন প্রিয় শিক্ষার্থী। সো ডেফিনেটলি এটা ফাইনাইট ভার্ব আর বাকি সবগুলো নন ফাইনাইট ভার্ব। আমি আরও একটা সেন্টেন্স লিখতে চাই, লিখব আফটার গোয়িং to school, he has gone to read the books in the library. শিক্ষার্থী, শুরুতে লিখতে হবে এই সেন্টেন্স। আজকে যে কি বেসটা আপনাকে দিয়ে দিচ্ছি এটা আপনি পরে রিয়েলাইজ করতে পারবেন। শুধু প্রশ্ন সলভ করলেই সব সমস্যার সমাধান হয়ে যায় না, কিছু এই ব্যাপারগুলো কিছু জানতে হয়। আমি প্রশ্নও নিয়ে এসেছি, আপনাদেরকে প্রশ্ন সলভ করাবো, কিন্তু আমি শুধু বলতে চাই শুধু প্রশ্ন সলভ করেন না, একটু বেসিকটাও বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, কারণ ইংরেজি যতক্ষণ না পর্যন্ত ফুললি ক্লিয়ার হচ্ছেন ওই ততদিন পর্যন্ত সমস্যা থেকে যাবে। সো সমস্যাটাকে আর জায়গায় রাখেন না, কারণ ততক্ষণ পর্যন্ত আপনি চাকরি পেতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার প্রিপারেশন একটা মিনিমাম লেভেল বা মিনিমাম রিকোয়ারমেন্ট গেইন করতে পারে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখতে চাচ্ছি আপনাদের কাছে মনে হচ্ছে কয়টি ভার্ব আছে। আমরা আক্তারকে দেখতে পাচ্ছি, রীতা, আব্দুর রহমান, সৌমিত্র, একই সাথে হাবিবুর রয়েছেন, সাইমা, রাবেয়া রয়েছেন, শারমিন রয়েছেন, একই সাথে নাইম, সঞ্জানা রয়েছেন, সঞ্জিদা রয়েছেন, সরি তানজিলা রয়েছেন, দৃষ্টি রয়েছেন, তপন, মিলি, ফারিয়া, বুশরা রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। সো দেখা যাক আমরা কয়টি ভার্ব পাই। আমরা এখানে গোয়িং পাচ্ছি, এটা 4 নাম্বার। আমরা এখানে হ্যাজ পাচ্ছি, এটা 1 নাম্বার। গন পাচ্ছি, এটা 3 নাম্বার। টু রিড পাচ্ছি, এটা 5 নাম্বার। আর কোনো ভার্ব এখানে নেই, আর কোনো ভার্ব এখানে নেই। অনেকেই এটাকে ভার্ব মনে করছে, ভাইরে ছোটবেলা থেকে পড়ে আসছেন স্কুল, এটা একটা নাউন, ঠিক আছে? নাউনকে ভার্ব মনে করলে হবে? হবে না। ওকে ডিয়ার স্টুডেন্টস, যারা 4টা লিখেছেন প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি, যারা 5টা লিখেছেন তারা একেবারে ভুল করেননি, আস্তে আস্তে শিখে ফেলবেন, কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেটা করব সেটি হচ্ছে এই সেন্টেন্সটিতে হুইচ ওয়ান ইজ দ্য, আগে থেকে লাভ দিয়ে পড়া যাবে না। হ্যাঁ, আগে থেকে লাভ দিয়ে পড়ার কোনো দরকার নেই, কারণ আমার অনেক শিক্ষার্থী আছেন এখানে, অনেকেই যুক্ত রয়েছেন, সবাই উত্তর জানে কিন্তু কেউ উত্তর দিচ্ছে না। কেন? যে স্যার তো আমাকে উত্তর জিজ্ঞাসা করেনি, স্যার কোনটা জিজ্ঞাসা করবে করবে না তার আগে যদি আমি উত্তর দিয়ে ফেলি। সব প্রিয় শিক্ষার্থী লিখে ফেলবেন এই সেন্টেন্সটিতে কোনটি কোনটি নন ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সটিতে কোনটা নন ফাইনাইট ভার্ব? সো জাহাঙ্গীর, সেইজান এবং সুইটি এবং তানজিলা, আপনাদের উত্তর ভুল, কারণ আমি জানতে চেয়েছি এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা কোনটা নন ফাইনাইট ভার্ব। প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্সটিতে কোনটি নন ফাইনাইট ভার্ব?
ওকে, একজন একটা লিখেছেন, একটা লিখলে হবে না। তিনটা নন ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে। ওকে ওকে ডিয়ার স্টুডেন্টস, এই জন্য আগে থেকেই উত্তর লিখবো না, হ্যাঁ, কারণ আগে তো জানতে হবে স্যার আমাদের কাছে জানতে চাইবেনটা কি, ফাইনাইট নাকি নন ফাইনাইট। সো প্রিয় শিক্ষার্থী, খুবই অসাধারণ লাগছে, খুবই ভালো লাগছে যে আপনারা সঠিক উত্তর দিতে পেরেছেন। এবং ওকে ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওকে ওকে, সো এই সেন্টেন্সটিতে তাহলে ফাইনাইট ভার্ব কোনটা দাঁড়ালো, তাহলে ফাইনাইট ভার্ব কোনটা দাঁড়াচ্ছে তাহলে? ওকে 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 ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি মনে হয় একটা ভালো বেসমেন্ট আপনাদের মধ্যে দিয়ে দিতে পেরেছি। তাহলে আমরা একটু সামনের দিকে চলে যাব। তার আগে আমরা ভার্বকে আরেকবার একটু দেখে নিই এক নজরে। এই যে ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, এর মধ্যে ছিল ফাইনাইট ভার্ব এবং এর মধ্যে আরেকটা ছিল নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট যে ভার্বটা আছে এটাকে আমরা আরো দুইটা ভাগে ভাগ করব। সেটা একটা হচ্ছে মেইন বা প্রিন্সিপাল ভার্ব, একই কথা, যাহা মেইন তাহাই প্রিন্সিপাল, হ্যাঁ, মেইন বা প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, মেইন বা প্রিন্সিপাল ভার্ব। সো মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব এভাবে লিখে দিই। আচ্ছা, মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি, এখানে একটা মজার জিনিস আছে স্যার, আমরা সেই মজার জিনিসটা শেখার চেষ্টা করব। হ্যাঁ, আরো একটা জিনিস দেখাই, এই মেইন বা প্রিন্সিপাল ভার্বকে আরো দুই ভাগে ভাগ করা হয়েছে। মেইন বা প্রিন্সিপাল ভার্বকে আরো দুই ভাগে ভাগ করা হয়েছে। এটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। আজকের এই টপিকটা খুব সুন্দরভাবে বুঝে গেলে বাকি টপিকগুলো আপনাকে বোঝাতে এত অসাধারণ লাগবে আপনাদেরও। আমাদের পড়াতে যদি আপনি মজাটা না পান, ঠিক মানে বুঝছেন না, জাস্ট পড়ছেন আর পড়ছেন, তাহলে ব্যাপারটা না হলো না। কারণ আপনি মুখস্থ করে খুব বেশি দিন মনে রাখতে পারবেন না বা খুব বেশি দূর আগাতে পারবেন না। সো আপনি যদি বিষয়গুলোকে খুব সুন্দরভাবে আত্মস্থ করতে পারেন, খুব সুন্দরভাবে বুঝতে পারেন, তাহলে এই বিষয়টি আরও ভালো হবে আর কি। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এইটা নিয়ে কথাবার্তা বলবো, তার আগে আমরা কথা বলবো মেইন এবং অক্সিলারি ভার্ব নিয়ে, হ্যাঁ, বা প্রিন্সিপাল বা অক্সিলারি ভার্ব নিয়ে। ওকে, সো একটু খেয়াল করবেন, আমরা সবাই কম বেশি অক্সিলারি ভার্ব চিনি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড। সো সবাই মোটামুটি অক্সিলারি ভার্ব চিনি। এখন এখানে একটা ছোট্ট ঝামেলা আছে। যেমন আমরা যদি একটা সেন্টেন্স লিখি, হি ইজ রিডিং বুকস, প্রথমে আমাকে বলেন যে এই সেন্টেন্সটিতে ফাইনাইট ভার্বকে, তারপরে বাকি কথা আমি বলবো। এই সেন্টেন্সটিতে ফাইনাইট ভার্বকে, ফাইনাইট, ভেরি গুড, থ্যাংক ইউ সো ভেরি মাচ, অসাধারণ। আপনাদের ব্যাপারটা খুবই অসাধারণ লাগছে যে আপনারা খুব সুন্দর রেসপন্স করছেন। এটা ফাইনাইট ভার্ব। এইবার আপনি দেখেন তো, এই ফাইনাইট ভার্ব তো আপনি পেয়েছেন, ঠিক আছে, এখন আমাকে বলেন এটাকে কি আপনি মেইনের মধ্যে ফেলবেন নাকি অক্সিলারির মধ্যে ফেলবেন? দেখা যাক কারা সঠিক উত্তর দিতে পারে। এটা কি আপনি মেইনের মধ্যে ফেলবেন নাকি অক্সিলারির মধ্যে ফেলবেন? কার মধ্যে ফেলবেন? ভেরি ভেরি গুড। তবে এখানে ছোট্ট একটা ঝামেলা আছে, সেটা নিয়ে একটু পরে কথা বলবো। সো অক্সিলারি ভার্ব ততক্ষণ পর্যন্ত অক্সিলারি ভার্ব থাকবে যতক্ষণ পর্যন্ত তারপরে ভার্ব প্লাস আইএনজি থাকবে, যতক্ষণ পর্যন্ত তারপরে ভার্ব থ্রি থাকবে, যতক্ষণ পর্যন্ত তারপরে ভার্ব ওয়ান থাকবে, হয় এর যে কোনো একটা থাকতেই হবে, নাহলে সে কেন অক্সিলারি না। তাহলে অক্সিলারি ভার্ব ততক্ষণ পর্যন্ত এই অক্সিলারি মানে কি? সাহায্যকারী। তো একে সাহায্য করবে, তো যাকে সাহায্য করবে সেই নাই, তাহলে সে অক্সিলারি কিভাবে হবে? তাহলে একটু খেয়াল করে আমরা একটু দেখি তারপরে আছে কিনা। এই যে ভার্ব প্লাস আইএনজি আছে, আমরা লিখতে পারতাম ইট ইজ ডান, ইট ইজ ডান, ডান বাই মি। খেয়াল করেন এই যে অক্সিলারি পরে ভার্ব থ্রি আছে, দেখেছেন, এইখানে ভার্ব প্লাস আইএনজি আছে। ইট ক্যান বি ডান, এই যে দেখেন ইট, হি ক্যান রিড দ্য বুক, হি ক্যান রিড, এই যে দেখেন এই যে অক্সিলারি পরে একটা ভার্ব ওয়ান আছে, দেখেছেন। সো এই ব্যাপারটা বুঝতে হবে যে অক্সিলারি হতে গেলে তারপরে ভার্ব প্লাস আইএনজি থাকে, নাহলে ভার্ব থ্রি থাকে, নাহলে ভার্ব ওয়ান থাকে। ওকে, সো এটা একটা অক্সিলারি ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি লিখি হি রিডস দ্য বুকস, হি রিডস বুকস, বলবেন যে এই সেন্টেন্সটিতে ফাইনাইট ভার্ব কোনটি, এই সেন্টেন্সটিতে ফাইনাইট ভার্ব কোনটি? প্রিয় শিক্ষার্থী দ্রুত লিখে ফেলবেন, এই সেন্টেন্সটিতে রিডস, ভেরি গুড। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বেস যুক্ত হয়, ভেরি গুড। এবার আমাকে বলবেন এটাকে কি আপনি মেইনের মধ্যে ফেলবেন নাকি অক্সিলারির মধ্যে ফেলবেন? এটা কি মেইন নাকি অক্সিলারি? এই অত বড় করে লিখতে হবে না, শুধু এম লিখলে আমি বুঝবো মেইন নাকি অক্সিলারি। ওকে 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 স্টুডেন্টস, থ্যাংক ইউ। এইবার এখানে ঝামেলাটা কি সেটা একটু দেখি। আচ্ছা, আমাদের পরিবারের কর্তা বা প্রধান কে দায়িত্ব পালন করেন? আমাদের পরিবারের কর্তা বা প্রধানের দায়িত্ব কে পালন করেন?
বাবা, ভেরি গুড মিলি। আচ্ছা, তো বাবা যদি না থাকেন, মানে বাবার সহকারী কে? বাবাকে সব কাজে সাহায্য করেন যিনি, আপনার জন্মের আগে থেকেই যিনি সাহায্য করে আসছেন, হ্যাঁ? মা সাহায্য করেন, ভেরি গুড। তাহলে বাবা হচ্ছে প্রধান, বাবার সাহায্যকারী হচ্ছে মা। তাহলে হচ্ছে এটা হচ্ছে মেইন ভার্ব ছিল, একে সাহায্য করছিল অক্সিলারি ভার্ব। এবার আমাকে একটু যদি বলেন যে বাবা বাড়িতে নেই, তাহলে বাড়ির প্রধানের দায়িত্ব বা বাড়ির সবকিছু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কার উপর পড়ে? এখন বাবা বাড়িতে নেই, বলেন তো এখন প্রধান কে? এখন বাবা বাড়িতে নেই, এখন প্রধান কে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, মা। ঠিক তেমনি ভাবে একটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যতক্ষণ তারপরে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব 3, ভার্ব অন থাকবে ততক্ষণ সে অক্সিলারি। কিন্তু যদি সেন্টেন্সে অক্সিলারি ব্যতীত আর কোনো ভার্ব না থাকে, যেমন হি ইজ আ স্টুডেন্ট, এই সেন্টেন্সে বলেন তো ফাইনাইট ভার্ব কে? ফাইনাইট ভার্ব কে? ফাইনাইট ভার্ব, ওকে, ইজ। এইবার আমি থেকে ফাইনাইট ভার্ব পেয়েছি, সমস্যা নেই। এবার আপনি কি মেইনের মধ্যে ফেলবেন নাকি অক্সিলারির মধ্যে ফেলবেন, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে। এইবার কি মেইন নাকি অক্সিলারি? ভেরি গুড, কারণ এখন বাড়িতে আর বাবা নেই, তাই সহকারী মানে মাই এখন প্রধান হয়ে গেছে। অ্যাজ ফর এক্সাম্পল এমন বলা যেতে পারে যে বনের রাজা তো সিংহ, সিংহ তো দূরের কথা, ওই বনে কোনো প্রাণীই নেই, আছে একটা বিড়াল। বলেন তো ওই বনের রাজা কে হবে? বনের রাজা সিংহ, ঠিক আছে, ইটস ওকে, কিন্তু বনে কিছুই নাই কি আছে? শুধু একটা বিড়ালই আছে, তাহলে প্রধান ব্যাপারটা ওরকম ভাবে ঘটে। ওকে, আচ্ছা, সো এই ব্যাপারটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা একটু দেখব যে ট্রানজিটিভ ভার্ব কোনটা আর ইনট্রানজিটিভ ভার্ব কোনটা। স্যার এটা কেন শিখছি? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ থেকে প্রশ্ন আসে, হ্যাঁ আসে। আবার এটা আমাদেরকে ভয়েস চেঞ্জে হেল্প করবে, কারণ ভয়েস চেঞ্জে আমরা ট্রানজিটিভ ভার্বের যেগুলো আছে সেগুলোর ভয়েস চেঞ্জ করি একভাবে, ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করি অন্যভাবে। সো আমরা যদি সেই ব্যাপারগুলো না জানি তাহলে ভয়েস চেঞ্জে যে আমরা বিপদে পড়বো। সেই জন্য বলি যে কিছু বেসিক জিনিস আছে যেগুলো শিখতে হবে স্যার আপনাকে। সো আসেন আমরা একটু ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব চিনি। ট্রানজিটিভ, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন, দেখবেন আমি খুব ইজি করে একটা কথা বলবো, আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট আছে, অবজেক্ট থাকবে, ঠিক আছে। আর ইনট্রানজিটিভ ভার্ব তাহলে কি হবে বলেন তো? অবজেক্ট থাকবে না। তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না। এবার সমস্যাটা হচ্ছে কি, এটা সবাই আমরা বলি, কিন্তু আমরা অবজেক্টটাই চিনতে পারি না। দিন শেষে আমরা বুঝতেই পারি না যে এই সেন্টেন্সে বড় একটা সেন্টেন্স থাকলে তখন আর অবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারি না। তো সেই ওয়েটা আপনাদেরকে শেখাবো। যেমন হি বট, সে কিনেছিল এ বুক, ওকে। আবার লিখলাম হি বট from the market, from the market। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করেন তো, এই সেন্টেন্সটিতে আমরা জানি যে ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা যেটা পাই সেটাকে বলা হয় অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যেটা পাই সেটাকে আমরা বলি অবজেক্ট। আমি ভিন্ন উপায় শেখাবো, হ্যাঁ টেনশন নেওয়ার কিছু নেই, হ্যাঁ। সে একটু খেয়াল করবেন, লিখেছি হি বট আ বুক, হি বট আ বুক, সে কি কিনেছিল? একটা বই। অবজেক্ট আছে নাকি নেই? থাকলে ইয়েস, না থাকলে নো। ইয়েস নাকি নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস। তাহলে বলতে হবে এখানে বটটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? অবজেক্ট যেহেতু আছে, অবজেক্ট আছে, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ, ভেরি গুড, দিস ইজ ট্রানজিটিভ, ট্রানজিটিভ, ওকে। এবার আমাকে একটু বলেন তো, এই যে পরবর্তী সেন্টেন্স আমরা যদি প্রশ্ন করি, বট কিনেছিল, কি কিনেছিল? মার্কেট থেকে। কাকে কিনেছিল? মার্কেট থেকে। হয় অনেকটা জিজ্ঞাসা করছে আপনার বাবার নাম কি, আপনি বলছেন আমার দাদার নাম অমুক। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, বলেন তো এইবার কি অবজেক্ট আছে নাকি নেই? অবজেক্ট কি আছে নাকি নেই? ইয়েস অর নো? ওকে, নো, ভেরি গুড, অবজেক্ট নেই। তাহলে এখন ভাবটি কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? একটু আমাকে বলেন, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? এখন কিন্তু ইনট্রানজিটিভ, আইএনটি লিখলেই হয়, ইনট্রানজিটিভ, সংক্ষেপে লিখেন, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন আমরা অবজেক্ট আইডেন্টিফাই করার একটা অসাধারণ ওয়ে আপনাদেরকে শেখাই। মনে রাখবেন প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া অংশটি কখনো অবজেক্ট হবে না। প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া অংশটি কখনো অবজেক্ট হবে না। কথা বুঝেছেন কিনা? প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া অংশটি কখনো অবজেক্ট হবে না। কথা বুঝেছেন কিনা? প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া অংশটি কখনো অবজেক্ট হবে না। প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া অংশটি কখনো অবজেক্ট হবে না। আবার একটু দেখেন, হি
গোস টু স্কুল। বলেন তো এই টু স্কুলটা কি অবজেক্ট নাকি না? ইয়েস অর নো লিখবেন, আমি বুঝে নিব এটা কি অবজেক্ট নাকি না। এই যে প্রিয় শিক্ষার্থী, আর আপনার কনফিউশন লাগবে না যে এই মানুষটা তো আমাকে খুব সহজভাবে বুঝাই দিল। এই যে দেখেন, তাহলে এখানে অবজেক্টটা শুনেন, বইয়ের ভাষায় যদি আমি আপনাকে পড়াই তাহলে আপনি আমার কাছে কেন আসেন? আপনি একজন অনার্স মাস্টার্স পাস করা শিক্ষার্থী, আপনি তো বই দেখে দেখে পড়তে পারেন। তাহলে আপনি ওয়াই ইউ আর হিয়ার, কেন আপনি এখানে এসেছেন? কারণ আপনি চান যে এমন একজন মানুষ, আমি একজন মেন্টর, এমন একজন শিক্ষকের সাথে আমি যুক্ত থাকবো যিনি সব বিষয়ে আমাকে খুব সহজ কিন্তু ওয়ের মাধ্যমে, বইয়ের ভাষা বাদ দিয়ে নিজের মুখের ভাষায়, নিজের মন গড়া ভাষায় বা আশেপাশের উদাহরণের মাধ্যমে আমাকে খুব সহজভাবে উপস্থাপন করে শেখাবে। সো বিষয়টা একটু খেয়াল করেন, এখানে অবজেক্ট নেই। তাহলে একটু বলেন তো এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ? তাহলে এটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। আমরা আরও কয়েকটা দেখব, যেমন আমরা যদি লিখি হি she came, সে এসেছিল for helping me in the past 2 years। তো শিক্ষার্থী বলেন তো এই সেন্টেন্সটিতে যে কেম ভার্বটি রয়েছে, এই ভার্বটি কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? দেখতে চাই আপনাদের কাছ থেকে, এই ভার্বটি কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? অসাধারণ, অসাধারণ। কারণ আপনি বুঝে ফেলছেন যে স্যার এই অংশটা তো প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, এই অংশটাও তো প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে স্যার, তাহলে তো স্যার এটা অবজেক্ট নাই। অবজেক্ট যেহেতু নাই তাহলে স্যার আর কোনো কথা নাই, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব স্যার, ইনট্রানজিটিভ। ঠিক আছে, তাহলে আমি আরেকটা সেন্টেন্স লিখতে চাই। she brought a pen from library। এই প্রশ্নটার উত্তরে আপনারা একটু কনফিউশনে পড়ে যেতে পারেন। দেখা যাক, একটু সতর্কতার সাথে উত্তরটা দেবেন। আমাকে একটু বলেন যে এই যে এখানে আমি ব্রট লিখেছি, এটা কি ট্রানজিটিভ? ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। অসাধারণ। যে স্যার এই অংশটা প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, এটা অবজেক্ট না, ঠিক আছে ধরে নিলাম, কিন্তু স্যার এই যে কলম আছে, এ পেন, অবজেক্ট হিসেবে তো সবসময় নাউন বসে, অবজেক্ট হিসেবে তো সবসময় প্রোনাউন বসে, নাউন অথবা প্রোনাউন বসে, তাহলে এখানে তো নাউন আছে স্যার, তাহলে এটা স্যার হবে অবজেক্ট আছে, এটা অবজেক্ট আছে, যেহেতু এটার অবজেক্ট আছে তাহলে এটা হবে ট্রানজিটিভ। কিন্তু এই যে অংশটা, এই অংশটা অবজেক্ট নয়, অবজেক্ট নয়। ঠিক আছে, ওকে। সো একজন প্রশ্ন করেছেন প্রিপজিশনের ওই পাশে কোনো অবজেক্ট থাকতে পারে কিনা? না, প্রিপজিশনের ওই পাশে সাধারণত কোনো অবজেক্ট থাকে না, এটা দেখাই যায় না প্রায় ধরতে গেলে। হ্যাঁ, সো অত আমরা ওদিকে চলে যাব না। আপনি মনে রাখবেন যে এটা থাকে না, থাকে না বললেই চলে, কারণ সেন্টেন্সে একটা আদর্শ স্ট্রাকচার আছে। প্রথমে সাবজেক্ট দিতে হয়, তারপর ভার্ব দিতে হয়, তারপর অবজেক্ট দিতে হয়, তারপর এক্সটেনশন। আমরা এই যে প্রিপজিশন দিয়ে যে শুরু অংশগুলো বাদ দিচ্ছি, এগুলো আসলে এক্সটেনশন, যেটাকে মূলত বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো আমরা ওই বইয়ের কঠিন ভাষায় না যেয়ে আমি যে কথাগুলো বলছি শুধু এই কথাগুলোর মধ্যে দিয়ে যান, দেখবেন আপনি ভালো করবেন। হ্যাঁ, কারণ আমরা কি, কেন, কোথায়, কিভাবে এইগুলো করতে যেই ভালো চাকরি পেতে পারি না বা সময়টা নষ্ট হয়। কারণ পরীক্ষার হলে আমরা এত ভাস্ট জিনিস চিন্তা করতে পারি না, একটা ছোট্ট টেকনিক মনে থাকবে, সেটা দিয়ে ম্যাক্সিমামেরই জন্য উত্তর করা যায়, 99%-এরই জন্য উত্তর করা যায়, 1%-এর উত্তর করা যায় না, ওটা বাদ। ঠিক আছে, ওকে। সো এই তো ইয়াটা ফলো করবেন, ফর্মুলাটা যেটা আমি বললাম, দেখবেন যে আপনি অনেক ভালো করবেন। যাই হোক, এই ছিল আমাদের মোটামুটি একটু আলোচনা। আমরা দেখি একটু প্রশ্ন সলভে যাই। আমার প্রিয় শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমি যে নাম্বারের প্রশ্নে অ্যান্সার করতে বলবো, আপনি শুধু সেই নাম্বারের প্রশ্নের অ্যান্সারটি করবেন, অন্যটি করবেন না। এবং প্রশ্নে অ্যান্সার করার সময় দাগ নাম্বার এবং অপশনের নামটা লিখবেন। যেমন আমি যদি বলি যে 1 নাম্বারের উত্তর হচ্ছে 1-এর হ্যাভিং হবে, তাহলে 1-এর এ হবে, এভাবে লিখবেন। 2 নাম্বারে মনে করেন উত্তর হবে 2-এর সি, তাহলে আপনি লিখবেন 2-এর সি। ঠিক এভাবে উত্তরগুলো দিবেন। আমি নিশ্চয়ই আমার প্রিয় শিক্ষার্থীদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে আপনি উত্তর করবেন। সো আনসার দ্য কোশ্চেন নাম্বার 1। প্রিয় শিক্ষার্থী, 1 নাম্বার প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন। সবাই বুঝে শুনে উত্তর দিব। কে সবার আগে উত্তর দিচ্ছি সেটা ম্যাটার না, কে সঠিক উত্তর দিচ্ছি দ্যাট ইজ দ্য ম্যাটার। ঠিক আছে, সো প্রিয় শিক্ষার্থী, আমরা সময় নিয়ে প্রশ্ন সলভ করব,
বিচলিত হব না, কারণ আমরা শুরুর দিকেতেই যদি আমরা একটু গুলিয়ে ফেলি বা এলোমেলো হয়ে যায়, পরবর্তীতে এই বিষয়গুলো আর ঠিক হতে খুব কষ্ট হবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এই যে আমি কিন্তু তমা ওভাবে উত্তর লিখতে বলিনি তমা, আপনাকে কাম শব্দটা লিখতে হবে না, আপনি শুধু লিখবেন একের সি। আপনি কষ্ট করে কাম কেন লিখবেন? আমি তো একের সি বললেই বুঝে নিব আপনি কাম বোঝাতে চেয়েছেন। আশা করছি তমা নেক্সট টাইম আমরা ঠিকভাবে উত্তরটা লিখব। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই অল্প কয়েক মিনিটের ডিসকাশনে যে আপনারা এত ঝামেলাপূর্ণ একটা টপিককে সহজে বুঝতে পেরেছেন, খুব ভালো লাগছে। সো রয়েছে ফাইন্ড আউট দ্য ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটাকে ফাইন্ড আউট করেন। হ্যাভিং ডান দ্য টাস্ক হি কেম টু মি, কাজ শেষ করে সে আমার কাছে এসেছিল। সো কেমটা হবে এখানে ফাইনাইট ভার্ব, ঠিক আছে? সো প্রিয় শিক্ষার্থী, আমরা 2 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, 2 নাম্বার প্রশ্নের উত্তরটি দেওয়া শুরু করব। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, 2 নাম্বার প্রশ্নের উত্তরটি দেওয়া শুরু করব। যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে, 2 নাম্বার প্রশ্নটি উত্তর দেওয়া শুরু করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, বলতে হচ্ছে বা জানতে চেয়েছে ফাইন্ড আউট দ্য ফাইনাইট ভার্ব দ্য প্রজেক্টর হ্যাজ বিং কমপ্লিটেড বাই মি। দেখেন এখানে অনেকগুলো ভার্ব আছে, আমার শিক্ষার্থী ব্যতীত বাকি সব শিক্ষার্থী এটা গুলিয়ে ফেলবে। আমার শিক্ষার্থী ব্যতীত বাকি সব শিক্ষার্থীরা এটা গুলিয়ে ফেলবে। অনেকেই ভালো করবে, কিন্তু অনেকেই গুলিয়ে ফেলানোর সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা নিবন্ধনের প্রিপারেশন নিচ্ছেন। সো প্রিয় শিক্ষার্থী, আমার এত ভালো লাগা কাজ করছে যে আপনারা এত অল্প সময়ের মধ্যে এত সহজে উত্তরগুলো দিতে পেরেছেন। তো আমরা একটু দেখি, এখানে হ্যাজটা রয়েছে হচ্ছে ভার্ব অন, এখানে বিনটা রয়েছে ভার্ব 3, এখানে বিংটা রয়েছে ভার্ব 4, এখানে কমপ্লিটেডটা রয়েছে ভার্ব 3। তাহলে আমরা তো জানি যে স্যার আমাদেরকে বলছিল যে ভার্ব অন এবং ভার্ব 2 হবে ফাইনাইট ভার্ব। তাহলে এখানে তো এটা ফাইনাইট ভার্ব হতে পারবে না, এটাও হতে পারবে না, এটাও হতে পারবে না। সো উত্তর কোনটা হবে? উত্তরটা হবে 2 এর বি, হ্যাজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। মনে রাখবেন, আমি শুধু যে নাম্বারের উত্তরটা দিতে বলছি আপনি শুধু সেটা দিবেন। 3 নাম্বার প্রশ্নের উত্তরটা দিবেন। আনসার দ্য কোশ্চেন নাম্বার 3, আনসার দ্য কোশ্চেন নাম্বার 3। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে, নিশ্চয়ই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনি সময় নেন, কোনো সমস্যা নেই, তবে আপনি সময় নিয়ে বুঝে শুনে উত্তরটা দেন। বলা হয়েছে ফাইন্ড আউট দ্য নন ফাইনাইট, এখানে কিন্তু ফাইনাইট বের করতে বলেনি, বলেছে নন ফাইনাইটটাকে বের করতে, নন ফাইনাইট। ওকে ওকে ডিয়ার স্টুডেন্টস, ওকে। অনেকেই আপনারা বোঝেন না, আমি 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 খুবই মানে আশাহত হই যে আমার এই যে রীতা, তারপর মামুনুর রশিদ, আরও কয়েকটা ছেলে রয়েছে যারা বুঝতেই পারেন না যে উত্তর কিভাবে লিখতে হয়। এটা খুবই দুঃখজনক। হ্যাঁ, কারণ এখানে অনেকে লিখতেছেন বি আর সি। ভাই, বি আর সি লিখলে তো হবে না, এখানে লেখা আছে এ ও, এখানে অপশনটা ভুল আছে, তাহলে আপনাকে লিখতে হবে নো ইরোর, স্যার উত্তর নেই, নো ইরোর, উত্তর নেই। ঠিক আছে, তাহলে অপশনটা হবে এ প্লাস সরি বি প্লাস সি। এখানে অপশনটা ভুল লিখেছে, আমি ডি নাম্বার অপশনটা পুনরায় লিখে দিচ্ছি, বি প্লাস সি, ডি নাম্বার অপশন এটা বাদ। হ্যাঁ, পুনরায় উত্তর করেন আপনারা, পুনরায় উত্তর করেন। আপনারা আমাকে এটা বলবেন যে স্যার অপশনটা ভুল আছে মনে হয়। হ্যাঁ, ওকে, বি প্লাস সি, বি প্লাস সি, বি প্লাস সি, এভাবে। ওকে, ডি নাম্বার এটা। হ্যাঁ, ওকে। প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ জানাচ্ছি এবং আমি দুঃখ প্রকাশ করছি যে প্রশ্নটা কিন্তু ভুল ছিল। সো আপনারা যখন ভুল প্রশ্ন থাকবে বলবেন যে স্যার প্রশ্নটা মনে হয় ভুল আছে, এভাবে বলবেন। প্রশ্নটা ভুল এভাবে বলা, আর স্যার প্রশ্নটা মেবি ভুল আছে এভাবে বলা, এটা খুবই মানে পোলাইট একটা ব্যাপার। পরীক্ষার অপশনে এরকম ভুল থাকলে কি করব স্যার? পরীক্ষার অপশনে এরকম ভুল থাকে না, থাকলে সেই ধরনের প্রশ্নগুলোতে সবাইকে মার্ক দেওয়া হয়। সো আপনি কোনটা দাগাচ্ছেন সেটা ম্যাটার করছে না। ঠিক আছে? আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা 4 নাম্বার প্রশ্নে চলে যাব। 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, আমরা 4 নাম্বার প্রশ্ন, আপনারা যদি সবাই সঠিক উত্তর দিয়েছেন এই জন্য আমি প্রশ্নটা নিয়ে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাইনি। ঠিক আছে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1, আর এখানে এটা হচ্ছে 5, এটা 1, এটা 5, আর এটা হচ্ছে 4। 1 5 4 কি, এটা অনেকেই বুঝবে না। এখন যারা হুট করে ক্লাসে জয়েন করতেছে তারা কিন্তু এটা বুঝবে না। ওকে ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। প্রিয় শিক্ষার্থী, আমরা 4 নাম্বার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এই যে 2-1 প্রথম দিকে বুঝতে পারছিলেন না, এখন সবাই একটু সিস্টেমেটিক ওয়ের মধ্যে চলে এসেছেন, খুবই ভালো লাগা কাজ করছে। আই স ইউ রানিং অন দ্য রোড, হেয়ার রানিং ইজ, এখানে রানিংটা কি ভার্ব হবে? প্রিয় শিক্ষার্থী, অসাধারণ অসাধারণ অনুভূতি। এই বিগত বছরে আসা এই প্রশ্নগুলো যে আপনারা পাচ্ছেন, এটা দিয়েই বোঝা যায় যে নিবন্ধনে এই ধরনের প্রশ্ন আসলে আপনি পারবেন। এই ধরনের প্রশ্ন নিবন্ধন কেন, এটা বিসিএসে করুক, এটা যদি আমার প্রাইমারিতে হয়, কোনো সমস্যা নেই তো, প্রশ্ন তো এক, গ্রামার তো সেম জিনিস। সো ডিয়ার স্টুডেন্টস, দ্য আনসার উইল বি অপশন বি, নন ফাইনাইট ভার্ব। আমরা 5 নাম্বার প্রশ্নে চলে যেতে চাই। 5 নাম্বার প্রশ্নের উত্তরটা দিব।
5 নাম্বার প্রশ্নের উত্তরটা দিব। 5 নাম্বার প্রশ্নের উত্তরটা দিব। আনসার দ্য কোশ্চেন নাম্বার 5। আনসার দ্য কোশ্চেন নাম্বার 5। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত হয়েছেন, আনসার দ্য কোশ্চেন নাম্বার 5। আই ডিড দ্য ওয়ার্ক। হিয়ার ডিড ইজ অ্যান, এখানে ডিডটা কি ভার্ব হবে? এখানে ডিডটা কি ভার্ব হবে? আর ডিডটা মূলত একটা অক্সিলারি ভার্ব হলেও এই সেন্টেন্সে আর কোনো অক্সিলারি ভার্ব নেই বা কোনো ভার্বই নাই। সো আমি বলেছিলাম যে বনে সিংহ নেই, শুধু বিড়ালই আছে, বিড়াল রাজা হয়ে যাবে। বাবা বাড়িতে নেই, তাহলে মা প্রধানের দায়িত্ব পালন করবে। সো বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ভেরি ভেরি গুড, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু এই সেন্টেন্সে একটাই ভার্ব আছে, এটাই আমার ভার্ব, এটাই আমার ফাইনাইট ভার্ব এবং এটাই আমার প্রিন্সিপাল ভার্ব। দেখি আমার প্রিয় স্টুডেন্টদেরকে আমি যদি জিজ্ঞাসা করি, বলেন তো এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? দেখি কে কে সঠিক উত্তর দিতে পারেন। এই আই ডিড দ্য ওয়ার্ক, এখানে এই ডিডটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? থ্যাংক ইউ সো ভেরি মাচ প্রিয় শিক্ষার্থী। ডেফিনেটলি এটা ট্রানজিটিভ ভার্ব। দেখছেন সিকোয়েন্সটা দেখেন, প্রথমে ভার্ব আইডেন্টিফাই করলেন, ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করলেন, প্রিন্সিপাল ভার্ব আইডেন্টিফাই করলেন, এরপর সেটা ট্রানজিটিভ ভার্ব পর্যন্ত চলে গেলেন। দিস ইজ কল পড়াশোনা। একটা সিস্টেমেটিক ওয়েতে আপনাকে করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা 6 নম্বর যে প্রশ্নটি পাচ্ছি, এই প্রশ্নটিরও উত্তর দেওয়ার চেষ্টা করব। 6 নম্বর প্রশ্ন, আনসার দ্য কোশ্চেন নাম্বার 6। দেখছেন অনেকেই কিন্তু উত্তর পারেন কিন্তু উত্তর দিচ্ছেন না, যে স্যার তো আমার কাছে এটা জানতে চাননি। এটা যে স্যার যখন জিজ্ঞাসা করবে তখন উত্তর দিব, আগে থেকে উত্তর দিয়ে কেন আমরা ক্লাসটাকে জঘন্য করে তুলবো? সো আমাদেরই তো তখন ক্ষতি হবে, রাইট? সো প্রিয় শিক্ষার্থী, আই অ্যাম ইন ক্লাস 12, এখানে অ্যামটা কোন হবে, ভার্ব হবে, সেটা জানতে চাওয়া হয়েছে। প্রথমে আমরা যদি একটু সিকোয়েন্সিয়ালি যাই, আমরা যদি দেখি এটা একটি ভার্ব, এটা একটা ভার্ব। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফাইনাইট ভার্ব, কারণ এটা ভার্ব 1। এরপর আমাদের দায়িত্ব হচ্ছে ফাইনাইট ভার্বের মধ্যে দুইটা আছে, মেইন আর অক্সিলারি। মেইন বা অক্সিলারি, মেইনকে আমরা আবার প্রিন্সিপালও রাখি। সো প্রিয় শিক্ষার্থী, আপনারা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছেন, 2-3 জন ভুল দিয়েছেন, ওনারা ভুল দিতে থাকুক, কোনো সমস্যা নেই। এই অক্সিলারি ভার্বটা হবে মেইন ভার্ব, বা এটাকে আমরা বলি প্রিন্সিপাল ভার্ব। কারণ অক্সিলারি ভার্ব সে সাথে যদি অন্য কোনো ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব নিজেই প্রিন্সিপাল ভার্ব। এটা কেন বুঝছি না, যে বাবা বাড়ির প্রধান, বাবাই নেই, তাহলে বাড়ির প্রধান কে হবে? মা হবে। বনের রাজা সিংহ, সিংহই নেই, কি শুধু একটা বিড়াল আছে ওই বনে, আর কোনো প্রাণী নেই, তাহলে বনের রাজা কে হবে? ওই যে। সো ওরকম এই সেন্টেন্সে তো আর কোনো ভার্ব নেই, তাহলে ওটাই ভার্ব, ওটাই প্রিন্সিপাল ভার্ব, ওটাই ফাইনাইট ভার্ব, ওটাই সব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। আমরা 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে, নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইথআউট দ্য ড্যাশ ভার্ব। কোনো সেন্টেন্স কি ছাড়া গঠিত হতে পারে না। নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইথআউট। ভেরি গুড, এটা এই প্রশ্নের উত্তরটা কমন সেন্স দিয়ে দিতে হবে। আচ্ছা, যারা রিতা আপনি সি নাম্বার দিয়েছেন যে ফিকটিটিভ ভার্ব, আমি কি ফিকটিটিভ ভার্ব নিয়ে কিছু বলেছি? ফিকটিটিভ ভার্ব নিয়ে কিছু পড়িয়েছি? পড়াইনি, তাহলে ওটা নিয়ে কেন কথা বলছি? ফিকটিটিভ ভার্ব কি একটু বলি, আমার ভাষায় বলি। ফিকটিটিভ ভার্ব হচ্ছে অনেকটা দুশ্চরিত্র ভার্ব। আমার কয়েকটা শিক্ষার্থী আছে যারা এরকম চরিত্রের, কথাবার্তা বললে শোনে না। ঠিক আছে, তো দুশ্চরিত্র ভার্ব স্যার কেমন? দুশ্চরিত্র ভার্ব হচ্ছে যে ভার্বের একের অধিক অবজেক্ট থাকে। একটা বিয়ে করলে তাকে তো আমরা ভালো মানুষ বলি, একটা প্রেম করলে তো তাকে আমরা ভালো চরিত্রের বলি, কিন্তু যে 2-3টা প্রেম করে বেড়ায়, তাই না, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি যে এই বন্ধু তোমার তো চরিত্র খারাপ, তুমি এতগুলো মেয়ের সাথে প্রেম করো। এই বান্ধবী তোমার তো চরিত্র খারাপ, তুমি এতগুলো বন্ধুর সাথে, এতগুলো ছেলের সাথে প্রেম করো, এটা তো খারাপ। তো ওরকম যে ভার্বের একের অধিক ফাইনাইট ভার্ব মানে অবজেক্ট থাকে, লিখে রাখবেন কিন্তু, যে ভার্ব এর একের অধিক, যে ভার্বের একের অধিক অবজেক্ট থাকে, অবজেক্ট থাকে। সুন্দর একটা জিনিস শিখিয়ে দিলাম, সেটা খেয়াল করেন। যেমন দে ইলেক্টেড মি ক্যাপ্টেন। খেয়াল করেন, তারা আমাকে কি নির্বাচিত করেছে? ক্যাপ্টেন, অবজেক্ট। কাকে নির্বাচিত করেছে? আমাকে, অবজেক্ট। দেখেন এখানে একের অধিক অবজেক্ট আছে, তাহলে এই ভার্বটাকে বলা হবে ফ্যাক্টিটিভ ভার্ব। আবার এই ভার্বটাই ফাইনাইট ভার্ব, এই ভার্বটাই প্রিন্সিপাল ভার্ব, এই ভার্বটাই ট্রানজিটিভ ভার্ব, আবার এই ভার্বটাই ফ্যাক্টিটিভ ভার্ব। তার মানে একটা ভার্ব ফাইনাইট ভার্ব মানে সে যে ফ্যাক্টিটিভ হতে পারবে না, ব্যাপারটা এমন নয়। আমরা ভাবি যে এটা এই মানে ওইটা আর ওই হতে পারবে না, ওটা ওরকম মানে এটা এরকম হতে পারবে না, এরকম কোনো রেস্ট্রিকশন নেই। ঠিক আছে, তো যাই হোক আমরা ওদিকে যাচ্ছি না। আপনারা যারা সঠিক উত্তর দিয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা 8 নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আনসার দ্য কোশ্চেন নাম্বার 8।
এখানে জানতে চাওয়া হয়েছে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটাতে একটা টুইস্ট আছে, এখানে ভুল করার অনেক সম্ভাবনা আছে। আপনারা ভুল করার আগে আমি আপনারা ভুল করার আগে আমি একটু সমাধান করে দিই, উত্তর দিয়ে না আগে, তাহলে বিপদে পড়বেন, বুঝতে পারবেন না। মডেলের পরে আমরা জন্য ভার্বে কনফার্ম বসাই, একটু যদি লিখতেন মডেলের পরে আমরা ভার্বে কনফার্ম বসাই, একটু লেখেন। ভার্ব ওয়ান লিখছেন অনেকেই, বেস ফর্ম লিখবেন হয়তো অনেকেই, একই কথা, এটা নিয়ে ইয়া করার কিছু নাই। সো কেন বসাই এটা আমরা জানি না। আচ্ছা, আমরা কি জানি যে ইউজড একটা মডেল? ইয়েস অর নো লেখেন তো, ইউজড একটি মডেল, জানি কিনা? জানি কিনা? ইয়েস অর নো? ইয়েস হলে ওয়াই লিখবেন, নো হলে এন লিখবেন, কষ্ট করে এত লেখেন কেন আপনারা? ওকে 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 ওকে, ইউজ টু। এরকম আরও অনেক মডেল আছে, যেমন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, তারপর বি সাপোজ টু, এরকম অনেক মডেল আছে। আপনারা কি খেয়াল করেছেন এই প্রত্যেকটা মডেলের সাথে একটা করে টু আছে? একটু আমাকে জানান যে প্রত্যেকটা মডেলের সাথে একটা করে টু আছে, খেয়াল করেছেন কিনা? ইয়েস অর নো প্রিয় শিক্ষার্থী? ওকে, ঠিক তেমনিভাবে এই যে ইউজ টু এর পরে আমরা এই যে শুড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এই যে মডেলগুলো দেখছি, এটার পরেও একটা করে টু উজ্জ আছে। তাহলে টু যদি উজ্জ থাকে, এখানে যদি আমরা দেখি টু অবে, বলেন তো টু অবেটা ভার্বের কত নাম্বার ফর্মে পড়লো? ভার্ব 1 2 3 4 5, কোনটার মধ্যে পড়লো? 5। কোনটার মধ্যে পড়লো? 5। স্যার, যখন আমরা একটা জিনিস লিখি খুব ভেবে লিখতে হয় যে আমি কি লিখছি আসলে। আর শুডটা হচ্ছে ভার্ব 2, শেয়াল হচ্ছে ভার্ব 1, শেয়ালটা হচ্ছে ভার্ব 1, আর শুডটা হচ্ছে ভার্ব 2। প্রিয় শিক্ষার্থী, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি শুডটা এখানে কি ভার্ব? শুডটা এখানে কি ভার্ব? শুড, ফাইনাইট। তমা, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে অবেটা কি? অবের সাথে কিন্তু টু আছে, এটা দেখতে পাচ্ছি না। আমরা আজীবন মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসাচ্ছি, কিন্তু জানি না কেন বেস ফর্ম বসাচ্ছি, কারণ ওখানে একটা টু আছে, আর টু প্লাস ভার্ব ওয়ান বসে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য বসাচ্ছি। কিন্তু ওই যে ছোটবেলা থেকে মুখস্থ করতেছি রুল, যে মডেলের পরে ভার্বের বেস ফর্ম, মডেলের পরে ভার্বের বেস ফর্ম। কেন বেস ফর্ম ভাই? কারণ টু উজ্জ আছে, টু এর সাথে ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য এখানে বেস ফর্ম বসে। এই ব্যাপারটাই আমরা জানছি না। ওকে, তাহলে নন ফাইনাইট ভার্ব। প্রিয় শিক্ষার্থী, এবার আপনারা 8 নম্বর প্রশ্নের উত্তরটি দিয়ে ফেলবেন। এবার 8 নম্বর প্রশ্নের উত্তরটি দিয়ে ফেলবেন। প্রশ্নটিতে কি জানতে চাওয়া হয়েছে সেটি পড়বেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রশ্নটিতে কি জানতে চাওয়া হয়েছে সেটি পড়বেন, এবং আপনাদের অসাধারণ রেসপন্স অনুপ্রেরণা দিচ্ছে যে মনে হচ্ছে এরকম ফ্রি ক্লাস আরও অনেকগুলো নেই, এরকম ছোট ছোট বিষয় যেগুলো না জানার কারণে আমরা গ্রামারে খারাপ করছি, সেই বিষয়গুলো আপনাদেরকে আরও বেশি বেশি করে শেখাই। ভেরি গুড। সো এটি নন ফাইনাইট ভার্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই। আমরা 9 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন, যারা ফেসবুকে যুক্ত রয়েছেন, সকলকে আবারও স্বাগত জানাচ্ছি, এবং মনে রাখবেন যে এই ধরনের ফ্রি বা বেসিক ক্লাসগুলো সবসময় করার চেষ্টা করবেন। আমি অনেক পারি, ঠিক আছে, তারপরেও আমি বসে বসে করব, মানে আমার আরও কনফিউশন যেন ক্লিয়ার হয়, আমার আরও ভালো যেন পারি, ঠিক আছে? সো আনসার দ্য কোয়েশ্চেন নাম্বার 9, আনসার দ্য কোয়েশ্চেন নাম্বার 9, আনসার দ্য কোশ্চেন নাম্বার 9। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আনসার দ্য কোশ্চেন নাম্বার 9। আনসার, অনেকে কিন্তু ভুল দেখতে পারেন হয়তো 9 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে উত্তর দেওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে। অনেকে কিন্তু চোখে ভুল দেখতে পারেন, হ্যাঁ, ভুল দেখে ভুল উত্তর দেওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থী, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। অসাধারণ রেসপন্সের মাধ্যমে ক্লাসটিকে আপনারা প্রাণবন্ত করে রেখেছেন, এটা দেখে খুবই ভালো লাগছে। এবং আপনারা অনেকেই আমার পুরাতন শিক্ষার্থী এখানে রয়েছেন, যাদেরকে আমি ছবি দেখে, নাম দেখে চিনতে পারছি। ওকে 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 ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তাহলে একদমই সহজ উত্তর যে স্যার এই সেন্টেন্সটিতে এটি একটি ভার্ব। ওকে, থ্যাংক ইউ, এটি একটি ভার্ব, এবং এটি তো স্যার ভার্ব 1, তাহলে এটা স্যার ফাইনাইট ভার্ব। ওকে, ডান, এটি ফাইনাইট ভার্ব। এবং স্যার ফাইনাইট ভার্বের মধ্যে তো আবার দুইটা আছে, মেইন আর অক্সিলারি। স্যার এটা মেইন ভার্ব। ওকে, এটা মেইন ভার্ব। সো এই আমার এই পর্যন্ত জানতে চাওয়া হয়েছে, তাহলে উত্তরটা হবে অপশন সি। আমরা 10 নম্বর প্রশ্নের উত্তর দিতে চাবো, দেওয়ার চেষ্টা করব। দ্য বয় রিডস আ বুক, হোয়াট কাইন্ড অফ ভার্ব
রিডস ইন দ্য সেন্টেন্সেস। এই সেন্টেন্সটাতে রিডসটা কোন ভার্ব হতে পারে? প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন ওকে তামা সবসময় সে ফাস্ট। আবু রাইহান তিনিও খুব ফাস্ট। উজ্জ্বল রয়েছেন, সানজিদা রয়েছেন, রীতা রয়েছেন, ফারিয়া, তানজিলা আক্তার রয়েছেন, নাইম রয়েছেন, একসাথে আমাদের সাথে কুলসুম রয়েছেন, আমাদের সাথে রয়েছেন আক্তার, শুধু আক্তার উনি, আর রয়েছেন একসাথে শাকিরা, আমাদের সাথে আরও আছেন অনেকেই যুক্ত। রুনা ইসলাম আছেন ফেসবুকে, আমায়তুল্লাহ ইসলাম সবসময় থাকে আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন নাজমুল, একই সাথে আছেন রাবিয়া সুলতানা, রয়েছেন তপন দাস। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। শিক্ষার্থী খেয়াল করবেন, এই প্রশ্নটিতে জানতে চাওয়া হচ্ছে রিডসটা কোন ভার্ব। আপনারা যেটা উত্তর দিয়েছেন ওটাই উত্তর, যেটা স্যার প্রিন্সিপাল ভার্ব। একই সাথে এটি একটি ট্রানজিটিভ ভার্ব, একটি কি ট্রানজিটিভ ভার্ব। সো যারা নাম্বার উত্তর দিয়েছেন তাদের পক্ষে একটু বলি, দেখেন প্রথমত রিডসটা হচ্ছে একটা ভার্ব, ওকে। এরপরে দেখবেন যে এটি একটি ফাইনাইট ভার্ব, এরপরে এটি একটি প্রিন্সিপাল ভার্ব, এরপরে এটা একটা ট্রানজিটিভ ভার্ব। সো যারা এটা উত্তর দিচ্ছেন তাদেরকে একটু বলি, বলেন তো আপনার বাবা আগে নাকি আপনি আগে? বাবা না আমি, তাই লেখেন। বাবা নাকি আপনি, তাই লেখেন। বাবা অথবা আমি, তাই লেখেন। কে আগে? তাহলে উত্তর বলেন কোনটা হবে? এই এই কনসেপ্টটা যদি বোঝেন তাহলে বলেন না উত্তর কোনটা হবে। আবার উত্তর দেন সবাই, তাহলে কোনটা উত্তর হবে? আগে তো প্রিন্সিপাল ভার্ব, তারপরে ট্রানজিটিভ ভার্ব, তাই না? তো কে আগে এটা বুঝতে হবে না? আগে তো বাবা, তারপরে না আপনি হয়েছে। স্যার কনফিউশনটা ক্লিয়ার হয়েছে? কনফিউশনটা ক্লিয়ার হয়েছে কিনা প্রিয় শিক্ষার্থী একটু জানাবেন প্লিজ। যে স্যার এই প্রশ্নটাতে তো আমাদের দুইটা উত্তর মনে হইতো, আমরা কি করতাম? এখন কনফিউশনটা ক্লিয়ার হয়েছে কিনা? তপন দাস আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, খুবই মেধাবী এবং হচ্ছে অ্যাক্টিভ একটা ছেলে। আর কুলসুমও ভেরি গুড, আপনাকে ধন্যবাদ। একই সাথে আবু রাইহান, নাইম, স্যামসাং রয়েছে আমাদের সাথে, নিজের নাম লেখেন, এটি খুবই দুঃখজনক বিষয়। এই যুগে এসে যদি আপনি স্মার্টফোনে জুমে কিভাবে রিনেম করতে হয় সেটা না জানেন, না জানলে ইউটিউবে সার্চ করতে হয়। কিছু যা পারবেন না, টেকনিক্যাল যত জিনিস পারবেন না, ইউটিউবে সার্চ করবেন হাউ টু রিনেম ইন জুমে কিভাবে রিনেম করতে হয়, এগুলো শিখতে হয়। হ্যাঁ, কারণ আপনারা তো আপডেট জেনারেশন, জি। সো আপনাদের এগুলো শিখতে হবে। নাজমুল লিখেছেন ইয়েস স্যার, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। আমরা এই প্রশ্নটিতে চলে যাব। আমরা একটা বড় প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নটা অনেকেই একটু কঠিন মনে করবে, কিন্তু আমি মনে করি যে এই প্রশ্নটি আমার যত শিক্ষার্থী রয়েছে সবাই, ওকে 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 সো ওকে 11 নাম্বার, যারা আমাদের ভর্তি হতে যাচ্ছিলেন তাদেরকে একটু বলি, আমাদের যে টার্গেট পয়েন্টের পেজ আছে এবং টার্নিং পয়েন্টের পেজ আছে, সেখানে আপনি নক করবেন এবং বলবেন যে স্যার আমি নিবন্ধনের কোর্স করতে চাই, সামনে 19তম নিবন্ধনের পরীক্ষা সার্কুলার হবে। সো এই কোর্সটি করতে চাই এবং এই কোর্স করার জন্য আপনি মাত্র 650 টাকা। যদি আপনি বলেন যে মিজান স্যারের ফ্রি ক্লাসটি করছিলাম, স্যার বলছে 650 টাকা রাখতে, আপনার কাছে 650 টাকা রাখবে। এখানে কিন্তু শুধু ইংরেজি ক্লাস হবে না, ইংরেজি ক্লাস হবে, ম্যাথ ক্লাস হবে, তারপরে হচ্ছে বাংলা ক্লাস হবে, আইসিটি বিজ্ঞান ক্লাস হবে, জিকে ক্লাস হবে, সব ক্লাস হবে, সব অসাধারণ অসাধারণ শিক্ষকরা ক্লাসগুলো নেবেন। আচ্ছা, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ, সবাই সঠিক উত্তর দিয়েছেন। জানতে চাওয়া হয়েছে এখানে কোনটি ইনট্রানজিটিভ ভার্ব। এখানে পেইন্টেড ফেন্স অবজেক্ট আছে, এখানেও অবজেক্ট আছে, এইখানেও অবজেক্ট আছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভার্বের পরে যে প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া অংশটা, এখানে সেই অবজেক্টটা নাই। তাহলে অবজেক্ট যদি নাই তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব হবে। সবাই সঠিক উত্তর দিতে পেরেছেন। ভাই 650 টাকা একটা কোর্স করানোর পরে যারা ছাড়ের কথা বলেন, তারা কি আসলে স্টুডেন্ট নাকি আসলে একজন, মানে নিজের মধ্যে তো একটা থাকা উচিত আমার মনে হয়। ঠিক আছে, সাবজেক্টিভ ক্লাস হবে কিনা ওইটা আমরা এখন চিন্তা করছি। সাবজেক্টিভ ক্লাস হলে তখন কিন্তু আমাদের পেমেন্ট আবার একটু বেড়ে যাবে। হ্যাঁ, সাবজেক্টিভ আপনারা যারা ক্লাস করতে চান তাদেরকে আমি একটু বলবো বোকাই বলবো, কারণ না রিটেন হবে না তো, এমসিকিউ হবে এখন। নিবন্ধনে তো এখন আর রিটেন হবে না, 200 মার্কে এমসিকিউ হবে। যারা সাবজেক্টিভ প্রাইভেট পড়তে চান তাদেরকে একটু বলি, ভাই আর কতকাল সাবজেক্টিভ প্রাইভেট পড়বেন? নিজের ডিপার্টমেন্টের যে বইটা ছিল মূল বইটা, যদি আপনি ম্যানেজমেন্টের হন তাহলে ম্যানেজমেন্টের বইটা, যদি রাষ্ট্রবিজ্ঞানের হন রাষ্ট্রবিজ্ঞানের মূল বইটা, একটাই বই শুধু, ওই বইটা কিনবেন, কিনে পড়বেন। এক্ষেত্রে সব থেকে সহজ বুদ্ধি আমি আপনাদেরকে দিয়ে দিই, এই বুদ্ধিটা কেউ দিবে না, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের জন্য ওর জন্য যে গাইড বইটা আছে এমসিকিউ, ওইটা পড়ে ফেলবেন।
মনে করেন আপনারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, তাহলে ইন্টারমিডিয়েটে রাষ্ট্রবিজ্ঞানের যে এমসিকিউ গাইডটা আছে ইন্টারমিডিয়েটদের জন্য, ওই গাইডটা পড়ে শেষ করে ফেলবেন। আপনি যদি ভালো না করেন আমাকে দোষ দিয়েন যে স্যার আপনার কথা শুনে আমি কিন্তু করছিলাম। হ্যাঁ, ওই যে সেম কথা, ম্যাথের জন্য সেম কথা। তবে ম্যাথের জন্য একটু আপার লেভেলের আসে, তো সেক্ষেত্রে আপনি ম্যাথের জন্য একটা বই পাওয়া যায় দিগদর্শনের, সেটা করতে পারেন। সুমন রয়, যাদের যে বইটা পাবেন না তারা চেষ্টা করবেন দিগদর্শনের একটা বই পাওয়া যায় সেই বইটা কিনতে। হ্যাঁ, প্রত্যেকে সাবজেক্ট জানতে চায়েন না, আমি যেটা বলতেছি সেটা মনোযোগ দিয়ে শোনেন। শুধু লিখে আপনারা শুধু প্রশ্ন করার জন্য ব্যস্ত থাকেন, এটা আমার জন্য খুবই দুঃখজনক যে আগে কথাগুলো শুনতে হয়। আমি বলেছি যে সাবজেক্টগুলো ইন্টারমিডিয়েটে আছে, হ্যাঁ, আপনারা যে সাবজেক্টগুলোতে অনার্স করেছেন সেই অনার্স করা সাবজেক্ট যদি ইন্টারমিডিয়েট থাকে, যেমন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইকোনমিক্স, এগুলো তো ইন্টারমিডিয়েটে আছে না? এই ইয়েস অর নো লেখেন। রাষ্ট্রবিজ্ঞান, তারপরে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, এগুলো তো ইন্টারমিডিয়েটে আছে। তাহলে যে বইগুলো ইন্টারমিডিয়েটে পাওয়া যায় বা ইন্টারমিডিয়েটে পড়া, ইতিহাস, তো সেই বইগুলো ইন্টারমিডিয়েটের যে এমসিকিউ বইটা আছে সেটা পড়বেন। বুঝেছেন? আমাকে বলেন যে বুঝেছেন কিনা। ইন্টারমিডিয়েটের মনে করেন যে বায়োলজি, আপনি বায়োলজিতে অনার্স করেছেন, তাহলে ইন্টারমিডিয়েটেতে যে বায়োলজির যে বইটা আছে ইন্টারমিডিয়েটদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ওই বইয়ের যে এমসিকিউটা আছে ওই রয়্যাল গাইড পাওয়া যায় মনে হয়, ওটা পড়ে ফেলবেন। বুঝেছেন? আর যাদের ইন্টারমিডিয়েটের সাথে নাই, যে সাবজেক্টে অনার্স করেছেন, মনে করেন কোনো একটা সাবজেক্টে করছেন দর্শন, সেটা ইন্টারমিডিয়েটে নাই, সো তখন কি করবেন, ম্যাক্সিমাম বই আছে, তখন কি করবেন, আপনি দিগদর্শনের একটা বই পাওয়া যায় সেটা কিনে ফেলবেন। বুঝেছেন? কথা শুনতে হয় আগে, তারপর ইয়ে করতে হয়। এখন আবার বলি না স্যার আমি ইংলিশ লিটারেচার, তাহলে কি করবো? ওই যে দিগদর্শনের বই কিনবেন, হয়ে গেল। আচ্ছা, এমসিকিউ বইটা আলাদা থাকে না, লাইব্রেরিতে পাওয়া যায়। রাবিয়া, আপনি পড়াশোনা করেন না প্লিজ, হ্যাঁ, পরীক্ষা টরীক্ষাও দিয়েন না, কারণ আপনি খুবই বাজে একজন শিক্ষক হবেন। হ্যাঁ, কারণ আপনি লিখতেছেন যে আলাদা থাকে কিনা, আপনি ইন্টারমিডিয়েট পড়াশোনা না করে অনার্সে পড়ে গেছেন। আগে ইন্টারমিডিয়েট পড়ছেন না? ইন্টারমিডিয়েটে একটা মেইন বই থাকে, সাথে একটা গাইড বই কিনতে হয়, জানেন? সো আলাদা থাকবে না তো কি একসাথে থাকবে? আচ্ছা, পরীক্ষা দিয়েন না আপনি স্যার, খুব বাজে একজন টিচার হবেন আমার মতো। আচ্ছা, সো যাদেরকে বলছিলাম যে 650 টাকা এটাতে ভর্তি হয়ে যাবেন। ইনশাল্লাহ আপনি, আমরা যেটা গ্রুপ সাবজেক্টগুলোতে নিজের সাবজেক্টগুলোতে মোটামুটি ভালো করি, বাকি কিছু প্রশ্ন করতে হয় না যে এই প্রশ্নটা করব, ভাই আমাকে কি মনে করবে সবাই, স্যার একজন শিক্ষার্থী কি কলেজ স্কুল দুটাতে নিবন্ধন পরীক্ষা দিতে পারে? হ্যাঁ বাপি পারে, সবগুলোতে পরীক্ষা দিতে পারে। দুইটা পরীক্ষার স্কুলে কলেজে দুটাতে পরীক্ষা দিতে পারে। কলেজ ক্লাসটা এত ভালো লাগছে স্যার, কিন্তু দুপুরে রান্নার জন্য দুই দিকে মনোযোগ দিতে পারছি না। তমা, জীবনে কিছু কিছু কাজ না একটু গুছিয়ে করে ফেলতে হবে। যেমন আপনি যদি একটু পড়াশোনা করেন, যারা বিবাহিত আছেন তারা অনেকেই বুঝতে চান না যে সকালবেলা একটু ভোরবেলা ওঠার চেষ্টা করবেন। আপনারা অনেকে একটু লেটে ওঠেন কেন ভাই? একটু সকালে উঠে দুপুর এবং সকালে রান্নাটা একবার সেরে ফেলবেন। হ্যাঁ, এরপরে তো আপনার একটু কাজ, ঘর গোছানো কাজ সপ্তাহে একদিন করবেন, একটু যেটা ঝাড়ু দেওয়া কাজ সেটা আপনি দুপুরের সময় করবেন। এই যে সকালের যে পোর্শনটা, সেই সময়টা পড়াশোনা করবেন। একটু ভোরবেলা যদি ওঠেন, তখন তো যাদের বাচ্চা আছে, অনেকে বলে স্যার আমার বাচ্চা আছে, ভাই রে আপনাকে তো একটু কৌশলী হতে হবে। আপনার বাচ্চা আছে তাহলে আপনি 5টার দিকে ওঠেন, 4:30টার দিকে ওঠেন, আপনি একসাথে ঘুমাবেন ও চাকরিও পাবেন, এটা কোনোদিন সম্ভব হয় না। সো আপনারা চেষ্টা করবেন ভোরবেলা উঠে বাচ্চা ঘুম থেকে ওঠার আগেই পড়ে ফেলার, যাদের বাচ্চা আছে। আর যাদের বাচ্চা কাচ্চা এখনো নেননি তারা কি করবেন, তারা সকালে ঘুম থেকে উঠে রান্না করে ফেলবেন, বা কিছুটা সময় পড়ে সকালে দুপুরে রান্নাটা করে দেন, আবার পড়া শুরু করবেন। আপনাকে কষ্ট করতে হবে, আদারওয়াইজ কোনোভাবেই আপনি চাকরি পাবেন না, প্রত্যেকের জন্য এটা। পরিবারের সাথে তো চাইলেও পারতেছি না, না এই সব কথা বললেন না স্যার, সব পরিবারের এক্সকিউজ দিয়ে না, আপনি নিজে চাচ্ছেন না তাই পারতেছেন না। চাইলে সবই সম্ভব। আপনি দেখছেন না 2-3টা বাচ্চা কাচ্চা নিয়ে বিসিএস ক্যাডার হইতেছে, তারা কিভাবে হইতেছে? ভাই তাদেরও পরিবার আপনার পরিবার। যদি মনে করেন যে স্যার না আমার শাশুড়ি খারাপ, শুধু নিজের শাশুড়িটাই খারাপ পড়ে আর সবারটা ভালো পড়ে, বুঝতে পেরেছেন? প্রত্যেকেরই সেম, প্রত্যেকেরই ফ্যামিলিগত ঝামেলা সমস্যা সবারই সেম থাকে। এইগুলোকে সামলায়েই আপনাকে পড়াশোনা করতে হবে প্রত্যেকের। কেউ যদি বলেন যে আমার ফ্যামিলি মেম্বার আমাকে সাপোর্ট করে না বা আমার শাশুড়ি আমাকে সাপোর্ট করে না, আপনার নিজের ফ্যামিলিতে যেয়ে দেখবেন আপনার মাও হয়তো আপনার বৌদিকে বা আপনার ভাবিকে সাপোর্ট করে না, ঠিক আছে? সো এই সব সমস্যাটাকে মেনে নিয়ে আমরা যদি চাকরি পেতে চাই, আমাকে এটা মেনে নিয়ে পড়াশোনা করতে হবে, এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগ নেই। আর যদি মনে করেন স্যার আমার এই সমস্যা সেই সমস্যা, ইউ শুড কুইট, প্রত্যেকেরই, যে আমার স্যার অনেক সমস্যা, ভাই তাহলে আপনি পড়াশোনাটা কি স্কিপ করেন, আপনার জন্য চাকরি না। সো আপনি অনেক এক্সকিউজ দেখাবেন আবার চাকরিও পেতে যাবেন, এটা সম্ভব নয়, ঠিক আছে?
তার প্লিজ এমনভাবে, না না যেটা সত্যি আমি সেটা বলছি, শুধু আপনাকে বলছি না কিন্তু। তো আমার শুধু ভাববে না যে স্যার মনে হয় শুধু আমাকে বলছে, আমি সবাইকে বলছি, সবাইকে একই সাথে বোঝানোর চেষ্টা করছি যে ব্যাপারটা দেখেন প্রত্যেকের জীবনে এরকম স্ট্রাগল থাকে। আমি শুধু আজকের কথাটা বলে, আমি গত রাত হচ্ছে 9টার দিকে ট্রেনে উঠছিলাম, গত পরশুদিন বৃহস্পতিবার রাতে, এবং সকাল 7:30টার দিকে এসে আমি ঢাকার বাসায় এসে পৌঁছেছি। এরপরে আমি 7টার পরে 2 ঘন্টার মতো বা 1.5 ঘন্টার মতো একটু ঘুমিয়েছি। 10টার সময় আবার ক্লাসে চলে আসছি। 10টা থেকে শুরু করে আবার হচ্ছে আমি রাত 10টা পর্যন্ত এই পুরো 12 ঘন্টা আমি ক্লাস নিয়েছি। মাঝে অবশ্য 2 ঘন্টা একটা ব্রেক ছিল। এই যে পুরো 12 ঘন্টা আমি সময় দিয়েছি এই ক্লাসের পেছনে। ক্লাসে তো অনর্গল কথা বলতে হয়, বলতেই হয়, মানুষকে বুঝাইতে হয়। এটা টাফ কাজ। যখন আপনারা টিচার হবেন তখন বুঝতে পারবেন। এটা করার পরে রাত 10টার সময় যে বাসায় যে স্লাইড বানিয়েছি, বানানোর পরে 12টার মধ্যে স্লাইড বানানো কমপ্লিট। এই যে স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এরপরে 12টার সময় স্লাইড আমি এখানে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। এই সব কিছুর প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো। এবার 12টার সময় কিছুটা সময় রেস্ট নিয়েছি, বাসায় একটু কল টল দিয়েছি, কথাবার্তা বলেছি। এবার 1টার সময় যে গোসল করে তারপর ঘুমাতে গিয়েছি। এখন সকালে উঠে আবার এখানে এসে ক্লাস নিচ্ছি। আজকে সারাদিন ক্লাস নিব, রাত 10টা পর্যন্ত ক্লাস নিব, 10টা আবার ট্রেনে উঠবো, আবার বাসায় ফিরে যাবো প্রায় আবার সেই সকাল 7টা বাজবে। এরপরে সকাল 7টা বাজে আমি বাসায় পৌঁছাবো, সকাল 9টায় 10টার মধ্যে আমি আবার ব্যাংকে যাই পৌঁছাবো। এবার সারাদিন ব্যাংকে অফিস করব, ঠিক আছে? সো আপনারা যারা এক্সকিউজ দেখান, প্লিজ আমাকে কখনো এক্সকিউজ দেখাবেন না যে আমার অনেক সমস্যা, তমুক সমস্যা, ঠিক আছে? তো এরপরে পুরো সপ্তাহটা ধরে আমি ব্যাংকে চাকরি করতেই থাকবো, কাজ করতেই থাকবো। এর মধ্যে আবার রাতে রাতে দেখবেন যে মাঝে মাঝে ফেসবুক লাইভে এসে ক্লাস নিব, রাত 10টায় ক্লাস নিব, সারাদিন অফিস করে 8টা পর্যন্ত অফিস করে এসে আবার বাসায় এসে আবার ক্লাস নিয়ে শুরু করবো। সো আপনি কাকে এক্সকিউজ দেখান? আপনারা যারা এক্সকিউজ দেখান, কাকে দেখান? আমাকে যদি এই এক্সকিউজগুলো দেখান যে আমি সময় পাই না, তাহলে এটা হবে না স্যার। এখন মূল আলোচনা হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, রুবেলের মতো ছেলেদেরকে আমরা পছন্দ করি, যারা পড়াশোনার মধ্যে থাকতে চায়। তপন, সো আমরা এখানে চলে যাব, আমরা এই টপিকটাতে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, আমরা ছোট্ট একটা টপিক শিখবো এখানে। নো সুনার, নো সুনার হ্যাড দেন ড্যাশ। এরপরে হচ্ছে স্কার্সলি হ্যাড হোয়েন। রুবেলের মতো ছেলে হতে হবে, আপনাকে বাই এনি কস্ট পড়তে হবে। মনে করেন অন্য দিক দিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, ওইটা ধ্বংস হইতে থাকুক, আপনার এইখানে যতক্ষণ না পর্যন্ত আসতেছে ততক্ষণ আপনি পড়তে থাকেন। কারণ ভাই এই দুর্নীতির এই সময়ে বা সবসময় আমাদের দেশে, শুধু এই সময়টা না, সবসময় আমরা দেখি যে প্রশ্ন ফাঁস, অমুক তমুক ডিভাইস পার্টি আছে। এর মধ্য দিয়ে পড়ে মেধা দিয়ে আপনাকে চাকরি পাইতে হবে, এটাই হয়ে আসছে আমাদের সময়, আমরাও সেটাই করছি। সো এই যে আপনি চিন্তা যদি করেন যে আমি না পড়ে চাকরি পেয়ে যাবো প্রশ্ন কিনে, যদি প্রশ্ন কেনেন তাহলে ক্লাস করার দরকার নেই, ঠিক আছে? সো যেহেতু আপনার পক্ষে প্রশ্ন কেনা সম্ভব না বা ডিভাইস পার্টি না, আপনি কিছু সৎ মানুষ, সৎভাবে লাইফ লিড করতে চান, সম্মানজনক একটা পেশা শিক্ষকতায় আসতে চান, তাহলে আপনাকে পড়তে হবে। আপনি শিক্ষক যখন হবেন তখনও তো আপনাকে পড়তে হবে। তখন আপনি যারা বলছেন যে আমি দিনের পড়াশোনায় পাই না, চাকরি পাওয়ার পরে কিভাবে চাকরি করবেন এটা যদি আমাকে একটু বলতেন। রুবেল, নিশ্চয়ই আপনিও আমার সাথে সহমত হবেন, আরও যারা রয়েছেন তারা সহমত হবেন। না, এইসব লেখার দরকার নেই রুবেল, এখানে আমি কথা বলবো, অন্যভাবে বুঝাবো। হ্যাঁ, ওকে, যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে তারা সবাই একটু যদি বলতেন যে চাকরি পাওয়ার পরে আপনারা চাকরি কিভাবে করবেন। তখন তো সকাল 9টা থেকে বেকার 4টা 5টা পর্যন্ত আপনাকে ইয়া করতে হবে। স্যার আমি 610 টাকা পেমেন্ট করেছি কিন্তু ফর্ম পূরণ করতে পারিনি, তাহলে পেইড ব্যাচে যোগ দিয়েন প্লিজ। হ্যাঁ, ডেফিনেটলি আপনাকে যোগ দিবে। আপনি যেখানে ভর্তি হয়েছেন সেখানে মেসেজ দিয়ে জানাবেন বা ফোন করে জানাবেন আপনার সমস্যা, দেখবেন সাথে সাথে আপনার সমস্যার সমাধান করে দিয়েছে। সো ক্লাসে এটা বললে সমস্যার সমাধান হবে না। তো আজকের ক্লাসে পিডিএফ কোথায় পাবো? এই ধরনের ক্লাসে পিডিএফ এর প্রয়োজন নেই। হ্যাঁ, এই ধরনের ক্লাসের পিডিএফ এর প্রয়োজন নেই। এই ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে, রেকর্ডিং দেখে আপনি সুন্দর করে খাতায় নোট করবেন। জাকিয়া সুলতানা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইটাকে আমরা কিভাবে মনে রাখবো দেখেন, এটাকে আমরা মনে রাখবো ধানমন্ডি 32 দিয়ে। ধানমন্ডি 32। আচ্ছা, এই 32-এর 3 আগে, 32-এর 2 পরে। তাহলে বলেন তো এটা দিয়ে আমি কি বোঝাইতে চাইছি, দেখি কে কে বলতে পারেন। এই 32-এর 3 দিয়ে বোঝাচ্ছে ভার্ব 3, 2 দিয়ে বোঝাচ্ছে ভার্ব 2, ভার্ব 3 ভার্ব 2, ভার্ব 3 ভার্ব 2। দেখেন কত ইজি একটা জিনিস, শুধু আপনি যদি 32 মনে রাখেন এনাফ। 3 2 3 2 3 2, পরীক্ষা কিন্তু গ্যাপটা এখানে থাকবে। সো এটা পাস্ট পারফেক্ট, ওইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এত কিছু মনে রাখতে হবে না। হ্যাঁ, 3 2 3 2 এভাবে মনে রাখলে হবে। সো আমরা একটু দেখি একটা উদাহরণ। স্কার্সলি হ্যাড হি when come the share।
শিক্ষার্থী লিখে ফেলবেন উত্তরটা কি হবে, দ্রুত উত্তরটা লিখে ফেলবেন। 3-2 স্কার্সলি দেখছেন, তার মানে আপনার মনে আসবে ধানমন্ডি 32। 3-2 3-2 3-2 দ্রুত লিখবেন। ওকে, ভেরি গুড স্টুডেন্টস, ভেরি ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, অসাধারণ অসাধারণ অসাধারণ। অনেকে ডান বানান ভুল লিখছেন, তাদেরকে আমার আর কিছু বলার নেই। ডান, আর এখানে 2 হচ্ছে কেম। বুঝতে পেরেছেন কিনা? এত আউল ফাউল জিনিস না শিখে আমরা মূল সেশনটাতে যদি চলে আসলাম, যে 3-2 ভাই স্কার্সলি হার্ড, তারপরে হচ্ছে নো সুনার হার্ডলি, ও স্যার ধানমন্ডি 32, 3-2। তো আপনি যদি ছোটবেলায় এইভাবে শিখতেন, বা এর আগে যারা মুখস্থ করেছেন যে হ্যাড প্লাস V3 ও পাশে পাস্ট ইনডিফিনিট, পাশে পাস্ট পারফেক্ট, তাদের কেমন লেগেছে, বা যারা নতুন করে দেখছেন তাদের কেমন লেগেছে একটু জানাতে পারেন যে স্যার আমার মোটামুটি খুবই ভালো লেগেছে এই ব্যাপারটা। আমি এরপর আরো একটা টপিক আপনাদেরকে শেখাবো, খুব মজার একটা টপিক। শিক্ষার্থী যারা বুঝতে পেরেছেন তাদের জন্য প্রশ্ন নাম্বার 12, প্রশ্ন নাম্বার 12, এই প্রশ্নের উত্তরটা দিবেন। প্রশ্ন নাম্বার 12, জি ডিফারেন্ট, ভালো লাগছে স্যার। জি স্যার, খুবই ভালো লাগছে, অসাধারণ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আনসার দ্য কোশ্চেন নাম্বার 12। আপনারা যদি এই 12 নম্বর প্রশ্নের উত্তর দেন তাহলে আমারও খুবই অসাধারণ লাগবে, খুবই ভালো লাগবে। ওকে দ্য স্টুডেন্টস, দেখতে চাই যে কারা সঠিক উত্তর দিতে পারছেন। ভুল করার কোনো সম্ভাবনাই নেই। আমি আমি এমন ওয়ে দিয়ে আপনাকে নিয়ে যাব, আপনি চাইলেও ভুল করতে পারবেন না, যে আপনি পরীক্ষার সময় ভুল উত্তর দিবেন, ইচ্ছা করে দিবেন তাও দিতে পারবেন না। এমন ওয়ের মধ্যে দিয়ে আপনাকে আমি সবসময় নেওয়া যাওয়ার চেষ্টা করব। যে স্যার 3-2 বলছেন তো, ওকে দাঁড়ান 32 কই আছে, এই তো স্যার 32, এই যে 2, এটা 3, শেষ, কোনো কথা নাই। ওকে, এখন আমরা নতুন একটা টপিক শিখবো। এই টপিকটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন, খুবই মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবেন, খুবই ডিফারেন্ট ওয়েতে আমরা শেখার চেষ্টা করব। যেমন ইফ ইউ, এটা শিখতেছি আমরা কন্ডিশনাল সেন্টেন্স। কি কেন কিভাবে এত কিছু জানতে হবে না, শুধু আমি যা পড়াচ্ছি আপনি তা একটু খেয়াল করে দেখেন, দেখবেন যে আপনি খুব ইজিলি বুঝতে পারছেন। ইফ ইউ কাম আই উইল গো, সেন্টেন্সগুলো লিখে ফেলেন। ইফ ইউ কেম আই উড গো। ইফ ইউ had come I would have gone. সো একটু যদি খেয়াল করেন, এখানে কাম আছে, এটা ভার্ব 1, ভার্ব 1 থাকলে উইল প্লাস ভার্ব 1, কোনো টেন্স মেন্স আমরা মুখস্থ করব না, আমি যা বলছি আপনি শুধু তাই বলবেন। ভার্ব 2 থাকলে উড প্লাস ভার্ব 1, সো আমি যা বলছি আপনি শুধু তাই বলবেন, শেষ, বাকি কথা আমি দেখাবো। হ্যাড প্লাস V3 থাকলে would have প্লাস V3, would have প্লাস V3, আমার সাথে সাথে বলবেন। ভার্ব 1 থাকলে কি, দ্রুত লেখেন তো, ভার্ব 1 থাকলে কি, দ্রুত লেখেন, ভার্ব 1 থাকলে কি, দ্রুত লিখবেন। ভার্ব 1 উইল প্লাস ভার্ব 1, ভার্ব 2 would প্লাস ভার্ব 1, ভার্ব 2 would প্লাস ভার্ব 1, হ্যাড প্লাস V3 would have প্লাস V3, ভার্ব 1 উইল প্লাস ভার্ব 1, ভার্ব 1 আমার সাথে সাথে বলেন, মুখে মুখে বলেন। ভাই সামনে কি চলে আসে, ভার্ব 1 থাকলে উইল প্লাস ভার্ব 1, ভার্ব 2 থাকলে এখন আর লিখতে হবে না, আমার সাথে সাথে আপনি বারবার বলেন। ভার্ব 1 উইল প্লাস ভার্ব 1, ভার্ব 2 would প্লাস ভার্ব 1, হ্যাড প্লাস V3 would have প্লাস V3, ভার্ব 1 উইল প্লাস ভার্ব 1, ভার্ব 2 would প্লাস ভার্ব 1, হ্যাড প্লাস V3 would have প্লাস V3, আবার ভার্ব 1 উইল প্লাস ভার্ব 1, ভার্ব 2 would প্লাস ভার্ব 1, হ্যাড প্লাস V3 would have প্লাস V3, আবার বলেন। ভার্ব 1 উইল প্লাস ভার্ব 1, ভার্ব 2 would প্লাস ভার্ব 1, হ্যাড প্লাস V3 would have প্লাস V3। আচ্ছা, একটু আমরা উল্টায় বলার চেষ্টা করি, রিভার্স করে বলার চেষ্টা করি। উইল প্লাস ভার্ব 1 ভার্ব 1, উইল প্লাস ভার্ব 1 ভার্ব 1, উড প্লাস ভার্ব 1 ভার্ব 2, উড প্লাস ভার্ব 1 ভার্ব 2, would have প্লাস V3 had প্লাস V3, would have প্লাস V3 had প্লাস V3। যারা আমার সামান্য এই 3টা কথা মনে রাখতে পারছেন না, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি আরও কঠিন অনেক ওয়ে আছে সেগুলো পড়েন ভাই, আপনি ওইগুলো পড়েন। কোনো সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, এসব পড়েন আপনি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো আমার কথা যারা ভালো লাগে তারা আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন। ভার্ব 1 উইল প্লাস ভার্ব 1, ভার্ব 2 উড প্লাস ভার্ব 1, হ্যাড প্লাস V3 উড হ্যাভ প্লাস V3। কাদের ডান হয়েছে, ডান লিখতে হবে, কাদের ডান হয়েছে, যে স্যার মুখস্থ হয়ে গেছে, আপনার কোনো টেনশন নেই, একদম ডান। আপনি শুধু প্রশ্ন দেন, তারপরে আমরা কি করি তাই দেখেন। ওকে, ডান ডান, ভেরি গুড। তবে লাস্টের এই সেন্টেন্সটা মাঝে মাঝে আমরা এইভাবে লিখতে দেখি, এই ইফটা মাঝে মাঝে থাকে না, তখন এই হ্যাডটা আগে চলে আসে, এরকম থাকে, হ্যাড ইউ কাম।
এত নিয়ম নীতি শিখতে গেলে তখন দেখবেন যে ওই যে মানে মূল বিষয়টা থেকে আপনি বিচ্যুত হয়ে গেছেন, পরীক্ষায় যে অ্যান্সারটা করতে পারতেছেন না। হ্যাভ গন। মনে রাখবেন এই উপরের সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা সেম, শুধু পার্থক্য হচ্ছে এখানে ইফ থাকে আর এখানে ইফ ছাড়া হ্যাডটা শুরুতে চলে আসে। তো আপনি খেয়াল করেন এখানে তো সেই আমার হ্যাড প্লাস কি আছে, ভার্ব 3 আছে, হ্যাড প্লাস ভার্ব 3, তাহলে আমি কি আনবো, সেই উড হ্যাভ প্লাস ভার্ব 3 আনবো, উড হ্যাভ প্লাস ভার্ব 3। এই বিষয়টা খেয়াল রাখবেন। সো দেখি আমরা কতটুকু বুঝতে পারছি, কি বুঝতে পারছি তার একটা নমুনা আমি এখন একটু দেখাইতে চাই। আমরা যদি লিখি ইফ ইউ invite me, I will, sorry, I dash, dash, অপশন এ, সবাই উত্তর লেখার চেষ্টা করবেন, বি, সি, উত্তর দিবেন, দ্রুত উত্তর দিবেন। ইফ ইউ ইনভাইট মি, খেয়াল করে দেখতে পাচ্ছেন কিন্তু ওয়ান আছে, স্যার আপনিই তো বলছেন অন থাকলে উইল প্লাস ভার্ব, কোনো কথা নেই স্যার। আচ্ছা তাহলে আমি যদি এখানে ইনভাইটেড করে দিই তাহলে উত্তর কোনটা হবে, আমি যদি ইনভাইটেড করে দিই তাহলে কোনটা উত্তর হবে, ইনভাইটেড করে দিলাম। হ্যাঁ, এইটাকে বলে পড়াশোনা। আর ওই যে আমরা যেটা করি ওটাকে পড়াশোনা বলে না, ওটাকে বলে গাধার খাটুনি। তাহলে আমি যদি এটাকে হ্যাড প্লাস ভি 3 করে দিই, হ্যাড প্লাস ভার্ব 3 করে দিলাম, মানে হ্যাড প্লাস ভার্ব 3 করে দিলাম, হ্যাড প্লাস ভার্ব 3 করে দিলাম, এই কেমন লেগেছে? যারা এতদিন ধরে নানা উপায় শিখেছেন কেমন লেগেছে আমাকে বলেন, কেমন লেগেছে আপনার? আমি আপনার কাছ থেকে অনুভূতি নিতে চাই। দারুণ, অনেক সহজ চাল ভাই, শিখতে হবে। শিক্ষক সহজ ব্যাপারটাকে সহজভাবে উপস্থাপন না করে কঠিন করে উপস্থাপন করে যদি আপনাকে পিএইচডি করায় তাহলে তো হবে না ভাই। ইউ আর নট ইন দ্য ক্লাস অফ পিএইচডি। আপনি এসেছেন চাকরি পাইতে, নিবন্ধনের একটা চাকরি কনফার্ম করতে। সো শিক্ষার্থী আমরা দেখতে চাই আপনি কতটুকু বুঝেছেন, সেটা 13 নম্বর প্রশ্নের উত্তরটি দিয়ে আমাকে কনফার্ম করবেন। আমি 2-3টা প্রশ্ন সলভ করব, বেশি করব না, আপনাদের অনেকক্ষণ ধরে বিরক্ত করছি হয়তো। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আগে এগুলো মনে থাকে না, এখন অনেক ইজি লাগতেছে ভাই। শেখানোর সিস্টেমটাই আলাদা। হ্যাঁ, শেখানোর সিস্টেম একই জিনিসই তো সবাই পড়াচ্ছে, একই জিনিসই তো পরীক্ষা আসতেছে, কিন্তু আপনি কেন পাচ্ছেন না ভাই? আপনি কেন চাকরিটা পাচ্ছেন না? কারণ ওই যে পরীক্ষার হলে কি, আমাকে একটু সত্যি করে বলেন তো, পরীক্ষার হলে কি অনেক কিছু চিন্তা করার সময় পাওয়া যায়? সত্যি করে বলেন যে অমুক রুল তমুক হয়, তমুক হয়ে তমুক হয়, একটু বলেন না যে অমুক অনেক কিছু চিন্তা করে কি পরীক্ষার হলে সময় পাওয়া যায়? আমরা যেভাবে ভাবি যে স্যার অমুক হইলে কি হবে, তমুক হইলে, অনেকে লিখতেছে নো স্যার, এক্স্যাক্টলি সময় পাওয়া যায় না। সো আপনারা এখন উত্তর দিতে আপনি ব্যাকুল হয়ে গেছেন। দেখেন প্রত্যেকেই, একজন শিক্ষার্থীকে দেখান যে এখানে ভুল উত্তর দিছে, আমাকে দেখাইতে পারেন, দেখান। যে কোনোদিন ইংরেজি বোঝেই নাই, পারেই নাই, তাকেও দেখান যে সে ভুল উত্তর দিছে। সম্ভবই না। অনেকে ব্যাকুল হয়ে 10-12 লিখতেছে। ইংলিশ পড়তে ভালো লাগে আপনার ক্লাস করার পর থেকে? হ্যাঁ, ওই ভালো লাগাটা ক্রিয়েট করতে হবে ভাই। পড়াশোনা তো ভালো লাগার জিনিস না। সো ভালো লাগাটা ক্রিয়েট করতে হবে। অনেকে সি লিখে ভুলে ফেলতেছেন, যাই হোক আর লিখেন না, সে উত্তর এটা হবে। সো আমরা দেখি তাহলে 14 নম্বরটা, 14 নম্বর প্রশ্নটা দেখি। আমার মনে হয় এই প্রশ্ন সলভ করার পরে আর কোনো প্রশ্ন সলভ করার প্রয়োজন নেই। এই প্রশ্ন সলভ করার পরে আর কোনো প্রশ্ন সলভ করার প্রয়োজন নেই, ঠিক আছে? ভুল দিয়েন না, একজন ভুল দিয়েছে আমি দেখে ফেলছি, 2 জন, এই যে রাবেয়া, রাবেয়া তো আপনি তো ভুল করবেনই, এটা খুবই স্বাভাবিক। বাকি সবাই ঠিক আছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, অসাধারণ, 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 ওয়াও। মানে ওয়াও বলবো, আর কতবার যে ওয়াও বললে ভালো হবে সেটা আমি বুঝছি না। যেন আপনি দেখতে পাচ্ছেন এখানে উড হ্যাভ প্লাস ভি 3 আছে, তাহলে আপনি কি পড়ছিলেন, আপনাকে কি পড়াইছে? 3টা শব্দ, 3টা জিনিস স্যার আপনাকে পড়াইছে, সেটাই আপনি মনে রাখতে পারেন না। হাউ ডু ইউ ড্রিম দ্যাট দ্যাট যে ইউ উইল বি আ টিচার অফ এনটিআরসি? কিভাবে আপনি স্বপ্ন দেখেন? আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে উড হ্যাভ প্লাস ভি 3 আছে, উড হ্যাভ প্লাস ভি 3, তাহলে শিক্ষক আপনাকে কি শিখাইছে? তাহলে এই পাশে হ্যাড প্লাস ভি 3 বসাইতে হবে। নাই, 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 কোনো কথা নাই, শেষ। পরবর্তী প্রশ্নে চলে যাই, 5 নাম্বার প্রশ্নটা। প্রিয় শিক্ষার্থী, ভুল দেওয়ার কোনো সুযোগ আমি আপনার কাছে রাখিনি। সো আপনি যদি ইচ্ছা করে ভুল দেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কারণ ভুল করার কোনো সুযোগ আমি আপনার কাছে রাখিনি। 15 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিবেন। আমরা যারা ভার্ব ফর্ম চিনি না তারা একটু ভার্ব ফর্মগুলো পড়বেন। এটা হচ্ছে ফাইন্ড, ভার্ব অন, এটার ভার্ব টু হচ্ছে ফাউন্ড, ভার্ব টু। আপনি যদি এই ক্লাসে এসে এই ভার্ব টার্ম না চেনেন
তাহলে বিষয়টা খুবই দুঃখজনক হয় আর কি। মানে আপনি কলেজের টিচার হবেন, স্কুলের টিচার হয়ে স্কুলে যায় প্রাইভেট টাইভেট পড়াবেন, কি পড়াবেন ভাই? আচ্ছা, সো প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই আপনারা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আনসার দ্য কোয়েশ্চেন নাম্বার 15, ইফ আই ফাউন্ড আ লস্ট ডগ, আমি যদি আমার হারানো কুকুরটাকে পাইতাম। আচ্ছা, ভেরি গুড, খুবই অসাধারণ, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছেন। যেহেতু ভার্ব টু আছে, উড প্লাস ভার্ব ওয়ান হবে। দেখি প্রিয় শিক্ষার্থী এই প্রশ্নটার উত্তর দিতে পারেন কিনা। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হইতো, যদি বৃষ্টি হইতো তাহলে কি করতেন? দ্রুত লিখবেন, দ্রুত লিখবেন। ভেরি গুড, ভেরি ভেরি গুড, অসাধারণ। কোনো কথা হবে না যে স্যার ওয়ান আছে তাহলে উইল প্লাস ভার্ব ওয়ান, স্যার কোনো কথা নাই। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। 17 আর 18 চাইলে আপনারা একসাথে উত্তর দিতে পারেন, যেহেতু আপনারা অনেক এক্সাইটেড। তবে ভুল করার একটা জায়গা এখানে আছে, ভুল করার একটা জায়গা আছে এবং অনেকেই সেই জায়গায় ফাঁদে পা দিবে, আমি শিওর। ঠিক আছে, অনেকেই ফাঁদে পা দেওয়ার সুযোগ আছে। দেখা যাক কারা কারা ফাঁদে পা দিচ্ছে। 17 18 নম্বর প্রশ্ন চাইলে একসাথে উত্তর দিতে পারেন। ওকে দ্য স্টুডেন্টস, ওকে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাড বিন আছে, তাহলে তো ঠিক আছে, হ্যাড প্লাস ভি থ্রি আছে। তাহলে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ওই পাশে তো উড হ্যাভ প্লাস ভি থ্রি হওয়ার কথা স্যার, উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। স্যার এই যে এটা উত্তর, ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু সবাই যেটা ভুল করবে সেটা হচ্ছে 18 নাম্বারটা। এখানে শুধু হ্যাড আছে ভাই, শুধু হ্যাড থাকা মানে ভার্ব টু থাকা, এটা কিন্তু হ্যাড প্লাস ভি থ্রি না। শুধু হ্যাড থাকা মানে ভার্ব টু থাকা। আমি সতর্ক করে দেওয়ার পরে সবাই সতর্ক হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইটা যদি ভার্ব টু, তাহলে এই পাশে কি হবে? উড প্লাস ভার্ব ওয়ান। অনেকে এখানে ভুল করতো যদি এখানে উড হ্যাভ প্লাস ভি থ্রি থাকতো, উড উড হ্যাভ টাইপড থাকতো, তাহলে অনেকে ভুল করতো, উড হ্যাভ টাইপড, তাহলে অনেকে ভুল করতো। সেটা নাই বলে অনেকে ভুল করেননি। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরো দুইটা প্রশ্ন সলভ করে আমরা আজকের মতো বিদায় নেওয়ার চেষ্টা করব। আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি 19 নাম্বার এবং 20 নাম্বার, আপনারা চাইলে এই দুটি প্রশ্নের উত্তরও একসাথে দিয়ে দিতে পারেন। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, আপনারা চাইলে এই দুটি প্রশ্নের উত্তরও কিন্তু একসাথে দিয়ে দিতে পারেন। লেখা রয়েছে আই ইফ আই ওয়ার নট বিজি, আর এটা লেখা হচ্ছে ইফ আই হ্যাড নোন হি ওয়াজ ইন ট্রাভেল। ডেফিনেটলি দাদা শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওকে ওকে, এই গুরুত্বপূর্ণ কথা আছে আপনাদের সাথে, হ্যাঁ, যুক্ত থাকবেন নিশ্চয়ই। ওকে, থ্যাংক ইউ। ভুল করার সুযোগ নেই। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভার্ব টু আছে, তাহলে উড প্লাস ভার্ব ওয়ান হবে। আচ্ছা, উড প্লাস ভার্ব ওয়ান আমরা কোথায় দেখছি? ডি নাম্বারে, সো এটা উত্তর। এখানে হ্যাড প্লাস ভি থ্রি আছে, হ্যাড প্লাস ভি থ্রি থাকা মানে উড হ্যাভ প্লাস ভি থ্রি হবে, এটা আছে, এটা উত্তর। সো প্রিয় শিক্ষার্থী, কেমন লেগেছে আপনাদের? একটু লিখে জানান না ভাই, আমি একটু দেখতে চাই আপনাদের কেমন লেগেছে। অনেস্ট অনুভূতি জানতে চাই, আপনাদের অনেস্ট অনুভূতি। যারা আজকে প্রথম ক্লাস করলেন বা আগে থেকে করছেন, অসাধারণ ক্লাস স্যার, সত্যি অসাধারণ ব্যাংক ফাউন্ডেশন ক্লাস। আহা, অনেক বড় একটা কমেন্ট লিখলে বুঝতে পারলাম, পড়তে পারলাম না। নাইম ভাই দেখেন তো কি কমেন্ট লিখছে, অসাধারণ, গুড, অনেক ভালো, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। ওকে লিখেছেন আপনার দিবাকর, লিখেছেন আপনার ক্লাসগুলো স্যার সত্যি অসাধারণ। ব্যাংক ফাউন্ডেশন ক্লাসের সাবজেক্ট বা এগ্রিমেন্টের ক্লাসটি এতটাই এফেক্টিভ ছিল, আমি এখনও সাবজেক্ট বা এগ্রিমেন্টের ম্যাক্সিমাম উত্তর করতে পারি। আগে এক সময় কিছুই পারতাম না। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনার ওই ক্লাস থেকে একটি মার্ক কমন হুবহু এসেছে। হ্যাঁ, এরকম কমন পাবেনি ম্যাক্সিমাম প্রশ্ন। ঠিক আছে, বাকিদেরগুলো দেখি। ওকে ওকে ওকে, অসাধারণ, এক্সিলেন্ট, ওয়াসাম ক্লাস। অনেকে লিখেছে স্যার কখন এগুলো, কখনো এখনো ভুল হবে না, অনেক ভালো লেগেছে, এক্সিলেন্ট স্যার। ডেফিনেটলি এরকম ধরনের ক্লাস করতে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা শুনতে হবে, কারণ শুধু তো আমার ক্লাস করবেন না, আরও অসাধারণ টিচার আছে। এই সবাই একটু কমেন্টস করে জানান তো ক্লাসটা কেমন লাগলো দেখি। মিজান স্যারকে কি ক্লাস দিব না বন্ধ করব বলেন? স্যারের ক্লাস কি চলবে? অনেক ভালো স্যার, অনেক ভালো, খুব ভালো। শুনেন, মিজান স্যার এমন একজন স্যার, বোর্ডে যা পড়াবে ইংলিশ, হ্যাঁ, ইংলিশ বোর্ডে যা পড়াবে এইখান থেকে হুবহু কমন পাবেন। দেখেন ক্লাসটা কি, মানে প্রত্যেকটা ক্লাস আমাদের মেন্টরের জন্য আমরা এত আগাই গেছি, বুঝছেন? এই যে আমরা এত কনফিডেন্টলি কথা কেন বলি যে আমাদের ক্লাসগুলো করেন আর কিচ্ছু লাগবে না, এগুলো আমরা কেন সাহস পাই? আমরা আমাদের টিচার সম্পর্কে অবগত। মিজান স্যার বোর্ডে যা পড়াবে সেইখান থেকে কমন পড়বে, মাস্ট, কোনো মিস নাই। এরপরে তারেক স্যার, শুভ্র স্যার ম্যাথ যা করাবে দেখবেন বোর্ড থেকে হুবহু কমেন। এই জন্য আমরা বলি যে শুধু ক্লাসগুলো করেন, নিবন্ধন পাস করতে বেশি কিছু লাগে না। দেখেন, যেইখানে 40 পাইলে পাস, সেইখানে 80% স্টুডেন্ট ফেল করে। বিলিভ করতে পারেন যে যেখানে 40 পাইলে পাস, সেখানে
80%, 80% স্টুডেন্ট ফেল করে, 15 থেকে 20% স্টুডেন্ট পাস করে। তাহলে আপনাকে যে কথা দিছি আমরা যে, আচ্ছা এক কথায় মিজান স্যার ইংলিশ আর কোনো, হ্যাঁ হ্যাঁ রাইট, সুন্দর। এরপর দেখবেন ম্যাথ ক্লাস করবেন, এরকম কমেন্টস ভিতর থেকে বেরিয়ে আসবে। দেখেন আপনাদের কিন্তু আমরা বলি নাই যে আপনি ভালো ভালো কমেন্টস করেন, এটা ভিতর থেকে চলে আসছে। তেমনি প্রত্যেকটা ক্লাসে ভিতর থেকে চলে আসবে না অসাধারণ ক্লাস। আমি শুধু রিকোয়েস্ট করব যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের কথা শুনবেন প্লিজ। পাস না করলে ফোন দিয়ে দুইটা কথা বললেন যে আপনাদের কথা শুনছি, পাস করি নাই। কিন্তু আমাদের কথার বাইরে যখন যাবেন দেখবেন যে এখন হলো অনলাইনে আপনি ঢুকলেই দেখবেন যে চরম চরম চটকদার বিজ্ঞাপন, গ্যারান্টি 100% গ্যারান্টি। আমরা 100% গ্যারান্টি দিই না, তবে আমাদের সাথে থাকলে কথা শুনলে পাস করবেন, ঠিক আছে? এইরকম ওই যে চটকদার বিজ্ঞাপনে আবার কি করবেন, ডাইভার্ট হয়ে আবার আরেক জায়গায় ভর্তি হবেন, আবার আরেক জায়গায় ভর্তি হবেন। মানে আপনি নিজেকে ধরে রাখতে পারেন না। একটু স্থির থাকেন, আমাদের সাথে থাকেন, ক্লাসগুলো করেন, আর নিজের মতো করে প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়েন। হ্যাঁ, আমরা শিডিউল ক্লাস খুব দ্রুতই শুরু করব। এখন তো বেসিক ক্লাস দিচ্ছি। কি ক্লাস? বেসিক ক্লাস। হ্যাঁ, বেসিক ক্লাস কয়টা হবে? বেসিক ক্লাস দেব 6টা। এই 6টা ক্লাস হওয়ার পরে আজকে রাত্রে আপনাদের রুটিন দিয়ে দিব গ্রুপে, সন্ধ্যার দিকে অথবা 7টা-8টার দিকে রুটিনটা পেয়ে যাবেন। রুটিনে সাজানো থাকবে বেসিক ক্লাস, এরপরে লেকচার 1 থেকে কিভাবে স্টার্ট করব, কিভাবে পরীক্ষা হবে, এগুলো সব কিছু রুটিনে লেখা থাকবে। হ্যাঁ, যারা ভর্তি হন নাই, যারা ভর্তি হয়ে গেছেন তারা গ্রুপে যুক্ত হয়ে গেছেন। আমাদের গ্রুপটা কি? আমাদের গ্রুপটা হচ্ছে, দেখবেন যে লেখা আছে নিবন্ধন ব্যাচ নাম্বার কত? ব্যাচ নাম্বার 07, 7 নম্বর ব্যাচ। এইটাই যারা যুক্ত আছেন তারা নোটিশ পেয়ে যাবেন। আর যারা এখনো ভর্তি হন নাই, আমি রিকোয়েস্ট করব, আমাদের অফার শেষ, ঠিক আছে? অফারে আর ভর্তি নিব না। এখন যারাই ভর্তি হবেন সবার জন্য 850 টাকা, সবার জন্য যেই ভর্তি হন এখন 850 টাকা। আমরা কত 610 টাকায় ভর্তি নিছি, এই 610 টাকায় আমরা ভর্তি নিয়ে ফেলছি। এই অফার এখন শেষ। এখন 850 টাকা দিয়ে যেই ভর্তি হন, ভর্তি হইলে ওয়েলকাম, না হইলে ওয়েলকাম। আমাদের যে কাঙ্ক্ষিত স্টুডেন্ট এটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? সো আমাদের আর স্টুডেন্ট লাগবে না। এরপরে যদি কেউ উইলিংলি আমাদের সাথে জয়েন করতে চান, 850 টাকা দিয়ে জয়েন করবেন, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন। আর একটু বাসার কাজ দিয়ে দিই, বাসায় কি পড়বেন। আমরা তো আমাদের মতো পড়াবো, ঠিক আছে? কিন্তু আপনার তো কিছু কাজ আছে, যেমন বাসার কাজ হচ্ছে আপনি প্রিভিয়াস এটার উপর পরীক্ষা নিব, কিন্তু প্রিভিয়াস নিবন্ধনের প্রশ্ন, কোশ্চেন, হ্যাঁ, এইটা ভালো করে পড়বেন। এগুলো প্রথম শুরু করবেন, যেমন এটা 19তম নিবন্ধন আপনারা দিবেন, তাহলে 18 শুরু করবেন, 17 শুরু করবেন, 16 শুরু করবেন। এই 3টা পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? এই 3টা ভালো করে পড়েন। এর উপরে আমরা পরীক্ষা নিব, এক্সাম নিব, ঠিক আছে? এক্সামের ডেটটা আমি দিয়ে দিব, ওই রুটিনে লেখা থাকবে। তাহলে আপনাদের বাসার পড়া কি থাকলো? বাসার পড়া থাকলে নিবন্ধনের কত 18তম, 17তম, 16তম, এই 3টার প্রশ্ন। কথা কি বোঝা গেছে? 18তম নিবন্ধন, 17তম নিবন্ধন, 16তম নিবন্ধন, এই 3টার প্রিভিয়াস প্রশ্নগুলো ভালো করে পড়বেন। এর উপরে আমরা পরীক্ষা নেব, দেখব যে কে ভালো করে। যারা ভালো করবেন তাদের জন্য রিওয়ার্ড থাকবে, পুরস্কার থাকবে। দাদা মিজান স্যার বললো 620 টাকা, তার সম্মানে একটু ও স্যার কি বলে ফেলছে? স্যার কি 620 টাকা বলছে? তাহলে আমি দুঃখিত। স্যার যদি বলে থাকে কোনো কথা নাই। হ্যাঁ, স্যার যদি বলে থাকে 650 বলছে, ওই যে, আচ্ছা স্যার যদি 650 বলে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি স্যারের কথাগুলো শুনি নাই, ঠিক আছে? স্যার যদি বলে থাকে আর কোনো কথা নেই সেখানে, তাহলে আপনারা 650 টাকা দিবেন। 650 টাকা আজকে রাত 8টা পর্যন্ত ভর্তি নিব। ওকে, স্যার কি এটা বলছে কিনা? তাহলে আজকে 650 টাকাতে ভর্তি হয়ে যাবেন রাত 8টা পর্যন্ত। কালকে থেকে 850 টাকা। আমি আবারও দুঃখ প্রকাশ করছি, স্যার যেহেতু বলে ফেলছে এইখানে আর কোনো কথা নাই। স্যার ইজ স্যার, ঠিক আছে? স্যাররা যে কথা বলবে এইটাই টার্নিং পয়েন্ট, চলে স্যারদের কথায়, ঠিক আছে? স্যাররা যেভাবে বলবে, কারণ স্টুডেন্টদের বাবা মায়ের পরে সবচেয়ে ভালো চায় কারা? টিচার। সো মিজান স্যার যেটা বলছে এটা 100% ওকে।
তাহলে আপনারা 650 টাকা দিয়ে যারা ভর্তি হন নাই তারা ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে। আর ভর্তির জন্য কি করবেন, আমাদের পেজে নক দিবেন অথবা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 01896400335 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আপনাকে হেল্প করবে, ঠিক আছে। আরেকটা কত 01896400335 এই দুইটা হোয়াটসঅ্যাপ করলে আপনাকে ভর্তির ব্যাপারে হেল্প করবে। হ্যাঁ, আপনি কিভাবে ভর্তি হবেন, কোথায় যুক্ত হবেন সব ওনারা করে দিবে। এই ম্যাডাম দুইজনে করে দিবে আপনাদের, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকেন। আমরা রুটিনটা সন্ধ্যার সময় দিয়ে দেই, এই রুটিন অনুযায়ী ক্লাস করবেন। আবারও বলি, কারোর যদি কোনো প্রবলেম থাকে এই নাম্বারের পাশাপাশি আমার নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি, এই নাম্বারটা একটু স্ক্রিনশট দেন। আমার নাম্বারটা দেখেন, কারো যদি কোনো প্রবলেম ফেস করেন, বাপ্পি দাস, ফোন নাম্বার কত 01896224210 এই নাম্বার। যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন, এই আজকে তো একটা ফ্রি ক্লাস দিলাম, এই জন্য সকালে ক্লাস হয়েছে। আপনাদের ক্লাস হবে কয়টায়, 8 PM রাত্রে 8টা থেকে 10 PM, ওকে, 8টা থেকে 10টা, রাত 8টা থেকে 10টা। তবে যদি কোনো ক্লাস টাইম চেঞ্জ হবে না সাধারণত, হ্যাঁ, যদি কোনো কারণে চেঞ্জ হয়, ধরেন মিজান স্যার অনেক দূর থেকে আসেন ক্লাস নিতে, যদি স্যার বলেন যে আমাকে 1 ঘন্টা একটু পিছিয়ে দেন, আগাই দেন, তাহলে এটা আমরা আগেই নোটিস করব আপনাদের। হ্যাঁ, আর এরপরে তো রেকর্ড থেকে যাবে, ক্লাস শেষ রেকর্ড পেয়ে যাবেন, এই যে এই ক্লাসের রেকর্ডটা পেয়ে যাবেন। আচ্ছা, বিকাশ কোন নাম্বারে করবেন, বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই আবারও বলি, মিজান স্যার বলছে 650 টাকা, সো 650 টাকা আজকে রাত 8টা পর্যন্ত থাকবে। বিকাশ নাম্বার, বিকাশ 01896224200, ঠিক আছে, 01896224200। আর হচ্ছে নগদ নাম্বার, অনেকেই নগদ নাম্বারে দিতে চান, নগদ 01896224201, ঠিক আছে। দেখেন, একটা হচ্ছে 01896, এটা একটু কারেকশন করে দেয়, হ্যাঁ, বোর্ডটা একটু হ্যাং করতেছে তো। 01896224200, ওকে। আর 01896224201, তাহলে এইটা হচ্ছে বিকাশ, এইটা নগদ। এই দুইটা নাম্বারে কি করতে হবে, পেমেন্ট। আবারও বলি, যে সকল ভাই বোন সেন্ড মানি করবেন, সেন্ড মানি করলে এখানে টাকা যাবে না, কথা ক্লিয়ার, সেন্ড মানি করলে টাকা যাবে না। কি করতে হবে, একটা অপশন আছে পেমেন্ট অথবা মেক পেমেন্ট, এখানে যায়া পেমেন্ট করে দিবেন। সেন্ড মানি করলে টাকা খরচ হবে, এক্সট্রা কিছু টাকা কাটবে 5-10 টাকা, কিন্তু এখানে 1 টাকাও কাটবে না পেমেন্ট করলে। স্যার আমার ব্যাংকের ক্লাস 8টা একটু দেখবেন, 24 ব্যাচের রেকর্ড ক্লাস করে নেবেন। আপনারা তো যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা তো অনেক ভালো পারেন, রেকর্ড ক্লাস একটু টেনে দেখে নেবেন, বাস একবার দেখলে হয়ে গেল। সব ক্লাস তো কনফ্লিক্ট বাঁধবে না, 2-1টা হঠাৎ বাঁধতে পারে, ঠিক আছে, এটা একটু ম্যানেজ করে নেবেন। আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তাহলে বাসার কাজ কি রইলো, আবারও বলি, পরীক্ষায় যারা ভালো করবেন না তারা কিন্তু বকা খাবেন প্লিজ, হ্যাঁ। আর যারা ভালো করবেন তাদের জন্য রিওয়ার্ড থাকবে, ভালো করলে যেমন রিওয়ার্ড থাকে, খারাপ করলে কি পানিশমেন্ট পাবেন, বকা খাবেন। সো আপনি 18তম নিবন্ধন, 17তম নিবন্ধন, 16তম নিবন্ধন, এইটার উপরে চমৎকার একটা পরীক্ষা হবে। এই প্রিভিয়াস কোশ্চেনগুলো ভালো করে পড়ে রাখবেন, এইটা হচ্ছে লাস্ট মেসেজ আপনাদের জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।